সোহার বাবা দায়ানের কল পেয়ে কি যে খুশি হয়েছে। সোহার মা শুধু লোকটার কাণ্ড দেখছে আর মুচকে মুচকে হাসছে। রমিলা, আমায় কি যে খুশি লাগতেছে রমিলা, আমি তোমায় কি করে বুঝাই। আমার ছোট আব্বা আমারে ফোন দিতেছে, তুমি ভাবতে পারছো? আমারে ফোন দিচ্ছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের কথাটা কতটা ভাবে দেখো, মেয়েকে না জানিয়ে আমাদের খোঁজ খবর নিচ্ছে। বড় জামাইটা একদিনেও ভুলেও আমাদের ফোনে কল করছে কি না বলতে পারবো না রমিলা। খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, আমার আজ আনন্দ লাগছে তাই। আমার ছোট আম্মা ভালোই আছে, জামাই খারাপ থাকতে দিবেই না, বুঝে গেছি আমি। সোহার মা হাসে। হুম, এবার ঘুমান, অনেক রাত হয়েছে। হুম। দায়ান একই ভঙ্গিতে বসে আছে। দরজায় জামেলা খালা এসে কড়া নাড়ে। ওইখানে থেকে বলে ওঠে, বাবা আপনাদের জন্য শরবত আনছি। দায়ান ভাঙা গলায় বলে, খাবো না খালা, তুমি ডাইনিং টেবিলে রেখে যাও, আর তুমি গিয়ে রেস্ট করো, আজ তোমায় কিছু করা লাগবে না। জামেলা খালা আর কথা বাড়ায় না, চলে যায়। দায়ান কথা না শুনলে আরও রেগে যাবে। যেই রাগী, চলে যাওয়ার আগে বলে যায়, বাবা আমি সব রান্না করে দিয়ে গেছি, কিছুই করতে হবে না, টেবিলে ঢাকনা দিয়ে রেখে গেলাম খাবার, বৌমাকে নিয়ে খেয়ে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আর বেশি রাত করো না, ঠান্ডা হয়ে গেলে খাবার খেতে ভালো লাগবে না। তোমার বৌমাকে কোথায় পাবো খালা, বলতে পারো আমায়? তাকে তো খুঁজে পাচ্ছি না, সে তো আমায় ভুল বুঝে কোথায় হারিয়ে গেল। না না, এমনি বসে থাকলে হবে না, আমার তো খুঁজতে হবে সোয়াকে, যে করে হোক খুঁজে বের করতে হবে। হ ও তো হয়ে যেতে পারে। কোথায় আছো তুমি সোহা? হায় হোপ তুমি সুস্থ আছো, তোমার যেন কিছু না হয়। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, খুঁজতে হবে। এভাবে তো খোঁজ পাওয়া সম্ভব না। পরক্ষণে পুলিশের কথা মাথায় আসে। পুলিশ স্টেশনে যেতে হবে, এভাবে খুঁজলে পাওয়া যাবে না। ভোরে ভেবে উঠে দাঁড়ায়। আলমারি কাছে গিয়ে মানিব্যাগ আর কিছু টাকা ভরে নেয়, ক্রেডিট কার্ড ভরে নেয়। টাকা লাগবে, টাকা ছাড়া কিছুই হবে না। বর্তমান টাকা ছাড়া কেউ এক পাও এগোয় না, টাকা নাকি সব পারে। রুম থেকে বের হতে নিবে, তার মধ্যে দায়ানের মাথা চক্কর দিয়ে ওঠে। মাথা ধরে দায়ান তাড়াতাড়ি খাটে গিয়ে বসে পড়ে। সারাদিন না খাওয়ার ফলে হয়তো এমন হয়েছে। সারাদিন পেটে এক গ্লাস পানিও পড়েনি। চক্কর দেওয়াটাই স্বাভাবিক, তার উপর এত দৌড়দৌড়ি, এত টেনশন, হাতটা ও বাজেভাবে কেটে গেছে। ড্রেসিং করার সময় নেই, একটা রুমাল পেঁচিয়ে রেখেছে। সময় নেই নাকি ইচ্ছে নেই বোঝা গেল না, হয়তো নিজেকে এক একটা ছোট শাস্তি দেওয়ার প্রয়াস মাত্র। নিজের এরকম পরিস্থিতিকে দায়ান বুঝে গেল একা কিছুই করতে পারবে না, অর্ধেক রাস্তা যেতে পারবে কিনা সন্দেহ। সব কিছু ভেবে রুশকে ফোন লাগায়। রুশ একমাত্র ভরসা এখন, আর কেউ না। দায়ান রুশকে একের পর এক ফোন দিতে আছে, কখনো বলছে বিজি, কখনো রিং হচ্ছে ওই পাশ থেকে নো রেসপন্স। কাম অন রুশ, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন প্লিজ ইয়ার। অনেকবার কল করার পর ওপাশ থেকে রুশ কল রিসিভ করে। দায়ান রুশকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করলো, হ্যার আর ইউ রুশ, কখন থেকে কল দিতেছি তোমাকে, রিসিভ করতে ছিলি না ড্যাম। রাগে দাঁত কিরমির করে বলে ওঠে দায়ান। রুশ বলে, আমি এখন বিজি আছি দায়ান, পরে কথা হবে, কাল কথা বলি, আমার একটু রেস্টও নেওয়া লাগবে, সারাদিন অনেক দখল গেছে। গো টু হেল্প, বিজি অ্যান্ড রেস্ট। আমার সাথে এখনই দেখা কর, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ ইয়ার, আই নিড ইউর হেল্প। রুশ একটা দীর্ঘশ্বাস ফেলে, এখন না গিয়ে কোনো উপায় নেই, যেতে হবে। এই ছেলেটা এত জেদি, এখন না গেলে বাড়িতে এঠে উঠিয়ে নিয়ে যেতে দুবারও ভাববে না। দায়ান যেটা বলে সেটাই শুনতে হবে। ঠিক আছে, আমি আসছি। থ্যাঙ্কস দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তুই ওয়েট কর, আমি তোকে বাড়ি থেকে পিক করবো। না না, তার দরকার নেই, তুই বড় রাস্তার মোড়ে, আমি আসতেছি। ওকে বলে দায়ান তাড়াতাড়ি বের হয়ে যায়। যাওয়ার সময় দরজাটাও লাগাতে ভুলে যায়। রুশ আস্তে ধীরে রাস্তার মোড়ে আসে, এসে সামনে তাকিয়ে অবাক। দায়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসে। রুশ মনে মনে বলে উঠল, এত ফাস্ট? কিরে কি হয়েছে দোস্ত, এখন এত সব বলার সময় নেই, চল আমার সাথে। আরে কোথায় যাবি সেটা তো বল। সোয়াকে খুঁজে পাচ্ছি না ইয়ার, পুলিশ স্টেশনে যাব, এবার চল, আর একটা প্রশ্ন করবি না। রোজ দায়ানের দিকে তাকিয়ে কিছু না বলে গাড়িতে উঠে বসে। দায়ানও গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করে। পুলিশ স্টেশনে এসে দায়ান রুশকে দেখে দৌড়ে ভিতরে ঢুকে যায়। রুশও দায়ানের পেছনে পেছনে দেয়।
দায়ান গিয়ে এসিপি এসপির সাথে কথা বলে। সব শুনে উনি আরেকটা অফিসারকে দেখিয়ে দেন মিসিং ডায়েরি লেখানোর জন্য। যেহেতু 24 ঘন্টা হয়ে গেছে, ওনার একটু কাজ আছে, 10 মিনিট পরেই আমি এসে পড়ব। ততক্ষণে আপনারা মিসিং ডায়েরিটা লিখান বলে এসপি চলে যায়। দায়ান অন্য অফিসারের কাছে গিয়ে চেয়ার টেনে নিয়ে বসে মিসিং ডায়েরি লেখার জন্য। রুশ পাশে চুপচাপ দাঁড়িয়ে রয়। অফিসার লিখতে লিখতে কটাক্ষ করে বলে, কী সাব, হুদাই এসব করে প্যারা নিতেছেন? এসব কেস তো আর কম দেখিনি। দেখেন, হয়তো কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আপনাকে কি কি দিয়ে পোষায় না? বলে একটা বিশ্রী হাসি দেয় অফিসার। দায়ানের মাথায় রক্ত চেপে বসে। এই অফিসার মুখ সামলে কথা বলে উঠে চল লাগাতে যায়। তার আগে রুশ আটকে দেয়, দায়ানকে পেঁচিয়ে ধরে রাখে। অফিসারটাও রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিতে আসিস? তোর কি হাল করবো জানিস? তোকে আমি জেলে ভরে দেবো। তুই আরেকবার আমার ওয়াইফের নামে কিছু বল, তারপর আমার সাহস দেখবি? রুশ দায়ানকে, শান্ত হ দোস্ত প্লিজ। এতক্ষণে এসিপি এসে পড়ে। এত হইচই দেখে জানতে চায় কী হয়েছে। রুশ সব খুলে বলে। সব শুনে এসপিও অনেকটা রেগে যায়। অন্য অফিসারটাকে ধমক দিয়ে ওইখান থেকে তাড়িয়ে দেয়। তারপর নিজের সব কাজ সম্পূর্ণ করে। দায়ানকে আশ্বস্ত করে যে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করবে খোঁজার। রুশ দায়ানকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এসে তারপর দায়ান রুশকে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। কোথাও পায় না। দেখতে দেখতে আরও একটা দিন কেটে যায়। দায়ান সোহাকে তন্ন তন্ন করে খুঁজে চলছে, পায় না। রুশ এর মধ্যে বাড়ি থেকে এসে দায়ানের গাড়িতে গিয়ে বসে সোহাকে খোঁজার জন্য। দোস্ত, কিছু খেয়ে নে, তোকে ঠিক লাগছে না। কাল কত জোর করে শুধুমাত্র একটা রুটি খাওয়াতে পারছি, অসুস্থ হয়ে যাবে। আমার গলা দিয়ে কিছু নামবে না দোস্ত। আই নিড সোয়া, এনে দিবি? এই দোস্ত, এনে দে না। দেখ, আমার এখানে কষ্ট হচ্ছে বুকের বাম পাশ দিকে। বাবা মা মারা যাওয়ার পর এই প্রথম আমার এত কষ্ট হচ্ছে। কেন হচ্ছে বলতো? মেয়েটা কখন আমার এত আপন হয়ে গেল। কত অবহেলা করছি, তা মুখ বুজে সহ্য করে নিছে। দোস্ত, এনে দিতে পারবি আমায়? বলে দায়ান চোখ বন্ধ করে গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। রোজ স্পষ্ট লক্ষ্য করছে দায়ানের চোখের পানি চিকচিক করছে। এই কয়েকদিনে কী হাল করেছে নিজের। বেচারা বুঝতেই পারছে না সোয়াকে কতটা ভালোবেসে ফেলছে। দায়ানের অবস্থা দেখে রুশ আর চুপ থাকতে পারল না। দোস্ত, সোয়া আমার কাছে আছে, আমার বাড়িতে। কি বললি তুই? বলে দায়ান রুশের দিকে তাকায়। রুশ মাথা নাড়িয়ে জানে সে সত্যি বলছে। সাথে সাথে রুশের নাক বরাবর ঘুষি মেরে দায়ান, শালা আমি এইদিকে আত্মরা হয়ে গেছি আর তুই সব জেনে তামাশা দেখছিস? বলে আর একটা লাগাতে চায়। রুশ নাকের থেকে হাত সরিয়ে দায়ানের হাত ধরে ফেলে। রাগে চিল্লিয়ে বলে, কী করতাম, কী অবস্থাতে ওরে পাইছি, তোর কোনো আইডিয়া আছে? ওই দিন পার্টিতে যেতে আমার একটু লেট হয়ে গেছিলো। রাস্তায় পাগলের মতো এই বৃষ্টিতে দৌড়াচ্ছিল, আর একটুর জন্য আমার গাড়ি নিচে চাপা পড়েনি। বৃষ্টিতে ভিজে শ্বাস বের হয়ে গেছিলো। হসপিটালে নিয়ে যেতে হয়েছে। একদিনে ওইখানে ছিল। এখনও ঠান্ডায় মেয়েটার অবস্থা বেহাল, গলা বসে গেছে। তোকে ফোন করতে চেয়েছিলাম কিন্তু সোহা দেয়নি। তার থেকে বুঝতে পেরেছিলাম তুই কিছু একটা ঘটিয়েছিস। আমাকে ভাই ডাকছে মেয়েটা, আমি নিজেই বোন ভাবি। কে তার বোনের কষ্ট সহ্য করতে পারতো বল আমায়? দায়ান সব শুনে চোখ বন্ধ করে রাখে। তাও তোর আমায় বলা দরকার ছিল। তারপর রুশকে ওই দিনের পুরো ঘটনাটা খুলে বলে। তিশার কথাও। রুশ তিশার ব্যাপারে আগে থেকে সব জানে। সব শুনে রুশ দায়ানের দিকে অপরাধীর মতো তাকায়। মিনমিন বলে বলে, সরি দোষ। দায়ান রুশের দিকে তাকিয়ে বলে, তোর শরীর গুষ্টি কিলাই। আগে তোর বোনের ব্যবস্থা করি, তারপর তোকে দেখে নেব শালা। একদম আমার বোনের কিছু করবি না, তাহলে তোর কাছে যেতে দেবো না। আসছে বোনের চামচা। বলে রুশের বাড়ির দিকে গাড়ি ঘোরে। রুশের বাড়ির সামনে ছোট্ট একটা বাগান, সেখানে সব মন খারাপ করে বসে আছে। কিছু সময় পর কাশি উঠছে। মনটা খুব খারাপ। দায়ানের বলা কথাগুলো কাউকে বলেনি। দায়ানকে দেখতে খুব ইচ্ছে করছে। মন খারাপ করে বাগানের শিউলি গাছের নিচ থেকে বসে বসে শিউলি ফুল কুড়িয়ে এনেছে। মালা গাঁথে আর ভাঙ্গা গলায় আস্তে আস্তে গান ধরে। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। আর গান গাইতে পারে না। কাশি উঠতে থাকে। ঠিক তখনই পাশে এসে কেউ একজন বসে। তোমার পাশে এত বড় একটা জলজ্যান্ত মানুষ বসেছে, তোমার হাত থেকে মারা পড়া যেন, আর তুমি তাকে দেখতেই পাচ্ছ না। দিস ইজ নট ফেয়ার বউ। শেষমেশ কি না আমি একটা কানামেকে বিয়ে করলাম, এই ছিল আমার কপালে। বলে মুখটাকে দুঃখে দুঃখে ভাব করে ফেলে দায়ান। সব ফ্যাল ফ্যাল করে দায়ানের দিকে শুধু তাকিয়ে রয়। এ আমি কি দেখছি? উনি কি সত্যিই আমার সামনে? না না,
কি করে হয়? উনি আসবেন কোথা থেকে? আমার মনের ভুল। উনি আমায় চান না, ঘৃণা করেন। ওনার জীবন থেকে চলে যেতে বলছেন। সব আমার মনের ভুল। লোকটাকে যে ভালোবেসে শেষমেশ পাগল হয়ে গেলাম আমি। কি ব্যাপার পাগলি, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমায় কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? বলে ভুরু নিচে সোয়া তার হাত দায়ানের গালের কাছে নেয় ছোঁয়ার জন্য। আবার থেমে যায়, ভাঙা করে জানতে চায়, আপনি এখানে? এটা সত্যি আপনি তো? আমি স্বপ্ন দেখতেছি না তো? জেগে জেগে আপনাকে দেখতেছেন নাকি? নিন আমার হাতটা একটা চিমটি কাটান তো। একবার মনে হচ্ছে আপনি বাস্তবে আছেন, আর একবার মনে হচ্ছে সব আমার চোখের ভুল। বলে দায়ানের সামনে হাত বাড়িয়ে দেয়। দায়ান মুচকে এসে সোহার হাতটা নিজের হাতের মুঠো নেয়। খুব যত্ন সহকারে হাত উঠিয়ে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চুমু খায়। আমি তোমার কাছে সত্যি সত্যি এসেছি পাগলি, এটা কোনো স্বপ্ন নেই। সোয়া দায়ানের কথাটা শুনে বুঝে গেছে এটা সত্যি দায়ান। তারপর হাতটা ছড়িয়ে ছিটকে এক হাত দূরে সরে আসে। কাঁপা কাঁপা বলে বলে, আপনি আপনি এখানে কি করছেন? আর জানলে কিভাবে আমি এখানে আছি? তুমি ভুলে গেছো যার কাছে তুমি আছো সে তোমার ভাই হওয়ার আগে আমার বন্ধু। তার মানে রুশ ভাইয়া? ইয়েস ম্যাম। এরই মধ্যে রুশ ওদের সামনে এসে হাসি। সোয়া রুশের দিকে রাগীভাবে চোখে তাকায়। রুশ শুকনো ঢোক গিলে বলে, এভাবে তাকাস না বোন, আমার হার্ট খুব দুর্বল। তোর তাকানো দেখে না জানি কখন হার্ট অ্যাটাক ফ্যাটাক করে ফেলে। বিশ্বাস কর আমি বলতে চাইনি। এই ব্যাটার অবস্থা থেকে খুব মায়া হয়েছে। যতই হোক আমার বন্ধু না। দেবদাস হয়ে ঘুরে বেড়াইতেছিল তার জন্য পুরো শহর অর্ধেক খুঁজে ফেলেছে তোকে। খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে তোকেই খুঁজতেছিল, সাথে আমাকেও যেতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস বোন? ওর কষ্ট সহ্য করতে পারছিলাম না দেখে আমি তোর কথা না শুনে ওরে বললাম তুই আমার বাড়িতে আসিস। আর কি করলো দেখ, আমার এত সুন্দর নাকটা ঘুষি মেরে দফা রফা করে দিছে। বলে মনে দুঃখী ভাব। ভালো মানুষের তো আজকাল কোনো দাম নেই। সোয়া রুশে নাকের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি অনেকটা ফুলে গেছে। আহারে বেচারা, ওদের দুজনের চক্করে পড়ে কী অবস্থায় পড়েছে। সোয়া রুশের দিক থেকে চোখ সরিয়ে দায়ানের দিকে চোখ পাকিয়ে তাকায়। যার মানে আমার ভাইকে আপনার মারার সাহস কে দিয়েছে? কি ব্যাপার সোহানি, এভাবে তাকাও কেন? আমার কি দোকানে বলো? তোমার ভাই এটা ডিজার্ভ করে। এবার চলো তো, সব কথা পরে হবে, বাড়ি চলো এবার। কার বাড়ি? কিসের বাড়ি? কার বাড়ি মানে? আমার বাড়ি, আই মিন আমাদের বাড়ি। আমার কোনো বাড়ি নেই। মাইর চেনো? মাইর লাগাবো? বাড়ি চলো। অনেক হয়েছে। বাড়ি গিয়ে বাকি কথা হবে, চলো। আমি কোথাও যাব না, শুনছেন আপনি? ভুলিনি আমি কিছু। আপনি আমায় কি বলেছেন সব মনে আছে। আপনি আমায় ঘৃণা করেন, আমার থেকে মুক্ত চান, আমার মুখটাও দেখতে চান না। টাকার জন্য আমি আপনাকে বিয়ে করছি। এভাবে বলো না প্লিজ, বাড়ি চলো। আমি সব তোমায় বুঝিয়ে বলবো, ওকে? সব শুনে যদি তুমি আমার শাস্তি দিতে চাও তাহলে তা আমি খুশি মনে মাথা পেতে নেব। আমার কোনো বাড়ি নেই, আমি আপনার সাথে যাব না। কেন যাব? কোন অধিকারে? ওটা তোমার বাড়ি পাগলি, আর তুমি আমার বউয়ের অধিকারে যাবে। চাই না আমার কোনো অধিকার। কিসের জন্য আমার কাছে এসেছেন? আবার আমায় নিয়ে খারাপ ব্যবহার, অপমান করার জন্য? এখনো বুঝতে পারছো না পাগলি কিসের জন্য নিতেছি? থাক, তুমি ছোট মানুষ, বুঝতে হবে না। সব চুপ হয়ে যায়। চলো চলো বাড়ি চলো। এই কয়দিনে তো আমার অভ্যাস খারাপ করে দিছো। তুমি মেয়ে না, নিজে হাতে খেতে পারছি, আর তোমার হাতের কপিটাও খুব মিস করছি। দেখো এই কয়দিনে আমার অবস্থা কি হয়ে গেছে। সোয়া দায়ানের দিকে ভালো করে তাকায়। সত্যি লোকটার চোখ মুখ শুকনো লাগছে। চোখগুলো লাল হয়ে গেছে, হয়তো ঘুমানোর কারণে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সব মিলে দায়ানকে কেমন অগোছালো লাগছে। সোয়ার খুব মায়া হলো। ভালোবাসার মানুষের কষ্ট কি দেখা যায়? সে যতই অন্যায় করুক না কেন। সোয়া কিছু বলতে নেবে তার আগে ওর কাশি উঠে যায়। অনবরত কাশতে থাকে। কাশতে কাশতে মুখ লাল হয়ে যায়। দায়ান তাড়াতাড়ি করে এগিয়ে এসে শোয়ার কাছে এসে পিঠে হাত বুলতে, উ হাল্লা, এর কীরকম ঠান্ডা লেগে গেছে। শোয়ার কাশি বাদ দিয়ে ফ্যাল করে দায়ানের দিকে তাকায়। আর একটা কথা না বলে বাড়ি চলো। বাড়ি গিয়ে কথা হবে। আমি যাব না আপনার সাথে। সব মাথা ঠান্ডা করো। ঠান্ডা থাকতে দাও, গরম করো না। তুমি কি চাও তোমার ভাইয়ের সামনে তোমায় কোলে তুলে নিই? আমার কোনো প্রবলেম নয়, তুমি চাইলে আমি নিতে পারি। বলে একটা চোখ টিপ দেয়। অবাক হয়ে ডায়ানের দিকে তাকায়। কি বলেছে কি এই লোকটা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরেকবার রুশের দিকে তাকিয়ে দেখে রুশ মিটমিট করে হাসছে। ডায়ানকে বলে, নির্লজ্জ লোক। আরও হব। তুমি যদি না যাও এখন দেখতে চাও? রুশ গলা খাঁকড়ে দিয়ে বলে, যাবন, বেচারাকে আরেকটা সুযোগ দে। আবারও যদি তেড়িবেড়ি করে তাহলে সোজা বাড়ি থেকে তোকে নিয়ে আসবো। আর একটু কাছে গিয়ে শোয়ার কানে কানে বলে, সহজে মাফ করবি না বুঝলি? একটু ঘোরাও, দেখুক কেমন লাগে। এতদিন
পারতো না ঘুরাতে, এখন পারবি, কারণ তোরে বেচারা খুব ভালোবেসে ফেলেছে। সোহা রুশের চোখের দিকে তাকায়। রুশ সে চোখের ইশারা তাকিয়ে সে বোঝায় হ্যাঁ সত্যি। খুশিতে সোহার মুখ উজ্জ্বল হয়ে যায়। তার মধ্যে দায়ান সোহার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, অনেক হয়েছে তোদের গোপন কথা, নাও আমি আমার বউকে নিয়ে গেলাম, বলে সোহাকে নিয়ে যেতে লাগলো। রোজ দায়ানের কাণ্ড দেখে হাসে, মনে মনে প্রার্থনা করে এই দুটোতে যেন সুখে থাকে সবসময়। নেহা আজ খুবই ব্যস্ত, কারণ আজ ওর নানি শাশুড়ি ওর অমির মামাতো বোন আসবে তাদের বাড়িতে বেড়াতে। তাই সকাল থেকে সব গোছগাছ, রান্না বান্না, ঘর দুয়ার ভালো করে পরিষ্কারের ব্যবস্থা করছে। নেহার বিয়ের সময় যে এসেছিল আর আসেনি অমির নানি, তখন নেহা নতুন ছিল, ভালো করে কথা হয়নি, এত লোকজনের ব্যস্ততা, তার উপর বিয়ের 2 দিন পর চলে গেছে। এত বছর আর আসেনি অমিদের সাথে। ওনাদের কথা হলেও নেহার সাথে হয়নি। উনিও চায়নি কথা বলতে। নেহা আগ বাড়িয়ে নেই। মহিলাটি খুব গম্ভীর টাইপের, কথা খুব কম বলে। কালই শাশুড়ি জানিয়েছে তার মা আজ আসবে, সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওনারা নোংরা জিনিস একদম পছন্দ করে না। তাই নেহার শাশুড়ির কথা মতো ঘর দুয়ার সব পরিষ্কার করে নানি শাশুড়ি ও ননদের পছন্দের খাবার তৈরি করতে ব্যস্ত। অনেক সময় নিয়ে খুব যত্ন সহকারে নেহা রান্না শেষ করে। তার মধ্যে বাইরে হইচই চেঁচামেচি শোনা যায়, যার মধ্যে নেহার নানি শাশুড়ির গলাটাই বেশি শোনা যায়। এই মহিলা একাই চিল্লিয়ে বাড়ি মাথায় তোলার জন্য যথেষ্ট। এই বয়সে এত শক্তি কই থেকে পায় বোঝে না নেয়া। বয়স হয়েছে কই রোজা নামাজ পড়বে, দিন পার করে তা না, কূটনীতিতে ব্যস্ত এই মহিলা। কিছু মানুষের প্রধান কাজ হলো অন্যকে জ্বালানো, তাদের মধ্যে নেহার শাশুড়ির নাম প্রথমে থাকতো যদি গণনা করা হতো। নেহা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে থেকে এসে দেখে সকলে গল্প ঝুড়ি কুলিয়ে দিয়েছে। শাশুড়ি নিজের মায়ের সাথে কি যেন বলতেছে। আজ অমি নানি আসবে বলে কাজে যায়নি। সোফায় বসে অমির মামাতো বোন তমার সাথে হেসে হেসে কথা বলছে, কি যেন হাসাহাসি করছে। তমা অমির গায়ের সাথে ঘেঁষে বসে আছে, হাসতে হাসতে অমির উপর ঢলে পড়ছে। নেহা একবার অমির দিকে তাকায়, তারপর আবার চোখ পাকিয়ে নেয়। ব্যাপারটা দেখে নেহা যতটা খারাপ লাগলো, কথা তো লাগেনি আশ্চর্য। এসব বিষয়ে মাথা না ঘামিয়ে নানি শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে সালাম দেয় হাসি মুখে। অমির নানি নেহার উপর থেকে নিচ একবার চোখ বুলে সালামের জবাব দেয় গম্ভীর কণ্ঠে। তারপর অমির মাকে উদ্দেশ্য করে বলে, আমাকে রুমে নিয়ে আয়, বাইরে থেকে আসছি, শরীরে ময়লা ময়লা লাগছে। নেহার শাশুড়ি সম্মতি জানিয়ে রুমের দিকে নিয়ে যায়। যাওয়ার আগে নেহাকে বলে যায় যেন রাতের খাবার সব ঠিকঠাকভাবে তৈরি রাখে। নেহা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আবার না জানি কোন অশান্তি বাড়িতে এলো। তারপর আবার নিজের কাছে চলে যায়। রাতের বেলা নেহা খাবার টেবিলে রেখে সবাইকে ডাক দেয় খাওয়ার জন্য। অমি আর তমা এই তো একসাথে বসে গল্প করতেছে, খাওয়ার জন্য ডাক দেওয়ার জন্য দুজনে একসাথে আসে। তমা অমির হাত ধরে টেবিলের পাশে আসে। দুজনের পাশাপাশি চেয়ার টেনে বসে। নেহা শুধু একবার ওদের দিকে চোখ বেলায়, কিছু বলে না। নেহার তাকানোর সময় তমা নেহার দিকে তাকায়। নেহাকে দেখে তমা একটা গা জ্বালানো বিদ্রুপ হাসি দেয়। নেহা তমার থেকে চুপচাপ চোখ সরিয়ে নেয়। তখনই নেহার শাশুড়ি ও নানি শ্বশুর খাবার টেবিলে এসে নেহা তাদের খাবার বেড়ে দেয়। নানি নেহাকে খেতে বসছে না বলে নিজের মেয়েকে উদ্দেশ্য করে, জামাই বাবা তো আস্তে আস্তে অনেক রাত হবে, ওর জন্য অপেক্ষা না করলেও চলবে, কিন্তু এখন যারা আছে সবাই একসাথে খেতে বসলেও খুশি হতাম, এমনভাবে আলাদা আলাদা খাওয়া আমার পছন্দ না। অমির মা বুঝে গেল নেহাকে উদ্দেশ্য করে তার মা এই কথা বলছে, তাই উনি বললেন খেতে বসতে পারো, বলে মুখটায় কেমন করে খাওয়া শুরু করলেন। নেহার কথা বাড়ায়নি, নিজেও একটা চেয়ার টেনে বসে পড়লেন। খাওয়ার সময় সবাই মাছের টুকরো নেয়, নেহা একটা করে, শুধু এক পিস বাকি। নেহার শাশুড়ি বলে, মা জান নেই? আহারে, তোমার ভাগ্য বোধহয় নেই, ওটা তোমার শ্বশুরের জন্য রাখো, তুমি না হয় ঝোল দিয়ে খেয়ে নাও। নেহা বেশ বুঝতে পারছেন উনি ইচ্ছে করে একটা মাছের পিস কম দিয়েছেন। অমির দিকে একবার তাকালে দেখলো সে খেতে ব্যস্ত, অন্যদিকে তার খেয়াল নেই। নেহা অন্য তরকারি দিয়ে চুপচাপ খেতে থাকে। এত সময় খেয়াল ছিল অমির নানি। নিজের প্লেটের মাছের টুকরোটা তুলতে তুলতে বলল, আমার একদম মাছ খেতে ইচ্ছে করছে না, বলে নেহার প্লেটে তুলে দেয়। অমির মা বলে ওঠে, কিন্তু মা, এটা তো তোমার প্রিয়, তোমার জন্যই তো হয়েছে, তুমি খাবে না? না, খাবো না, যারে দিয়েছে সে যেন চুপচাপ খেয়ে নেয়। নেহা ছল ছল চোখে নানির দিকে তাকায়। নানি নেহার দিকে
চোখ সরিয়ে খেতে খেতে মন দেয়। দায়ান সোহাকে বাড়িতে নিয়ে এসে নিজের গাড়ির ডোর খুলে দিয়ে সোয়ার হাত ধরে নামায়। হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে যায়। সোয়া দায়ানের হাত ছাড়ানোর চেষ্টা করে ওঠে। এমন ভাব করছেন যেন আমি হাঁটতে পারি না। ছাড়েন আমার হাত, আমি একাই যেতে পারো। হাঁটতে পারো কই? শুধুই তো দৌড়াও। এই জন্য তো দৌড়ে পালিয়ে গেছিলে। এই জন্য হাঁটতে শেখাবো আমি ধরে ধরে। আর হাত ছাড়বো না। এই যে ধরছি না গো, আর ছাড়া পাবে না গো। ছাড়ছি না আমি তোমায়। সোয়া দায়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে লোকটা কেমন যেন কী সব বলে গেল। উনি তো এমন ছিলেন না। দায়ান বাড়িতে এসে দেখে দরজা ভিড়ানো। কিছু না ভেবে সোয়াকে নিয়ে ঢুকে পড়ে। ড্রয়িং রুমে জ্যামেরা খালা টেবিল গুছেছেন। দায়ানকে দেখে বললেন, তোমরা এসে গেছো? কই ছিলে তোমরা? বাড়িতে এসে কাউকে দেখতে পাইনি। ওই দিন এসে দেখি দরজা খোলা, তোমরা কেউ বাড়িতে নেই। ভাগ্যিস আমি এসেছিলাম, অন্য কেউ ও না। আর খাবারগুলো টেবিলে পচে পড়ছিল। আমি আবার রান্না করছি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা না আসলে খাবার ফ্রিজে রেখে চলে যেতাম। দায়ান বাবা, তোমার রুমে ওইসব কি ভাঙলো? রক্ত পড়ছিল, আমি সকালে পরিষ্কার করে দিয়েছি। কোথাও কি ব্যথা পেয়েছো? দায়ান সোয়ার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে, কিছু না খালা, তুমি এবার যাও, আমরা খেয়ে নেবো। জামেলা খালা মাথা নাড়িয়ে চলে যায়। দায়ান মেখে এসে সোয়াকে পাশ কেটে নিজের রুমে যায়। সোয়া বুঝতে পারছে কিছু তো লুকাচ্ছে, তাই তাড়াতাড়ি দায়ানের রুমে যায়। দায়ান সোয়াকে দেখে বলে, সোহা কিছু না ভেবে দায়ানের ডান হাতটা দিয়ে ধরে এনে রুমাল বাঁধা রুমালটা ময়লা হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে, কতটা মারাত্মক আকার ধারণ করছে। সোহাকে দেখে চোখ বন্ধ করে ফেলে, নিজেকে স্বাভাবিক করে নিজে ফার্স্ট এড বক্স এনে দায়ানকে বসিয়ে নিজে পাশে বসে। দায়ান বলে, আরে আমি করে নিব, তুমি যাও, কোনো সমস্যা নেই। সোহা রাগি চোখে তাকায়। দায়ান আর কথা পারে না, চুপ হয়ে যায়। হাতে নতুন করে ব্যান্ডেজ করে উঠে কথা না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায় সোয়া। দায়ান সোয়ার দিকে তাকিয়ে নিজেও ফ্রেশ হতে যায়। সোয়া ফ্রেশ হয়ে জামা পাল্টিয়ে খাটে হেলান দিয়ে জানলার দিকে বাইরে তাকিয়ে আছে একধানে। দায়ান থেকে ভালোবেসে রুশের কথাটা বারংবার কানে বাজছে। খুশিতে দৌড়ে গিয়ে দায়ানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। সোয়ার ভাবনার মাঝে দায়ান সোয়ার রুমে ঢুকে পড়ে। সোয়াকে বসে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছু না বলে বিছানায় উঠে গিয়ে সোয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সোয়া কিছুটা ভয় পেল, নিজেকে সামলে দেয়। দায়ানকে নিজের কোলে মাথা রাখতে দেখে শরীর শিউরে ওঠে। খাবার খাবো না পাগলি? খুব খিদে পেয়েছে, আসো খাবে। এই কয়দিনে আমার কিচ্ছু খাওয়া হয়নি। দায়ানের কথা শুনে সোয়ার খুব খারাপ লাগে, তাও নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, আপনার উপর থেকে আমার রাগ কখনোই পড়ে গেছে, তা আপনাকে বুঝতে দেওয়া যাবে না। দেখি আপনি এই কী করতে পারেন আমার জন্য। এতদিন অনেক অবহেলা করছেন, এখন একটু কষ্ট করেন। বেশি না, জাস্ট একটু, এক চিমটি। আপনাকে বেশি কষ্ট দেওয়া কি আমার পক্ষে সম্ভব? কখনোই না। সোয়াকে চুপ করে বসে থাকতে দেখে দায়ান সোয়ার হাতটা নিজের মাথায় টেনে নেয়। মাথাটা একটু হাত বুলিয়ে দাও তো, ওই দিনের মতো। মাথাটা খুব ধরেছে, খুব আদুরে ভঙ্গিতে। সোয়া চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দায়ান সোয়ার হাতের ছোঁয়া পেয়ে চোখ বুঝেছে। আর একটু জোরে টানো বলে চুপ হয়ে যায়। সোয়া প্রায় 20 মিনিটের মতো দায়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর দায়ানের দিকে তাকিয়ে দেখে লোকটা গভীর নিঃশ্বাস নিচ্ছে, ঘুমিয়ে পড়ছে। জাগাতে ইচ্ছে করলো না। আরও আধ ঘন্টার মতো দায়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। পরক্ষণে মনে হলো দায়ানে খিদে পেয়েছে, অনেক বলেছিল। কিছুই খাওয়া হয়নি এই কদিনে, চোখ মুখ শুকিয়ে গেছে। এরকমভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়েছে। এখনই রাখতে হবে লোকটাকে ভেবে সোয়া আস্তে করে দায়ানকে দেখে, শুনছেন? উঠুন, খাবার খাবেন না? আপনার না খিদে পেয়েছে? দায়ানের কোনো সারা শব্দ নেই, সে ঘুমে ব্যস্ত। সোহার বার ডাকে দায়ানকে, তাও কোনো সাড়া পায় না। এইবার দায়ানের শরীরে একটু ধাক্কা দিয়ে দেয়। দায়ান নড়ে চড়ে ঘুম ঘুম করে বলে, একটু ঘুমাতে দাও, প্রচুর ঘুম পেয়েছে। এই কয়দিনে তো এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এখানে তোমার কোলে প্রচুর শান্তি লাগছে বলে আবার চোখ বুজে নেয় দায়ান। সোহা দেয় না, তাড়াতাড়ি দায়ানকে কোল থেকে উঠিয়ে নেয়। দায়ান এতে কিছুটা বিরক্ত চোখে সোয়ার দিকে তাকায়। সোহা দায়ানকে পাত্তা না দিয়ে বলে ওঠে, ঘুম পড়ে, আগে খাওয়া, তারপর আপনার না খিদে পেয়েছে? উঠুন, খাবেন, চলুন। পরে যত ঘুম পারেন ঘুমিয়ে নেন, এখন খেয়ে নেবেন, আসুন। এখন ঘুম আসলেও পরে খিদের জন্য ঠিক ঘুম ভেঙে যাবে, আরাম করে ঘুমাতে পারবেন। সো চুপচাপ আসুন।
খেয়ে ঘুমান, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। রায়ান আনমরা ভেঙে উঠে দাঁড়ায়। ঠিক আছে, তুমি যাও, আমি চোখ মুখে পানি দিয়ে আসি, নয়তো ঘুম থেকে সরবে না, খেতেও পারবো না। সোহা মাথা নাড়িয়ে চলে যায়। খাবার টেবিলে খাবার প্লেট নিতে নিতে দায়ান এসে পড়ে। সোহা দায়ানের দিকে তাকায়, বিনিময়ে দায়ান মুচকে আসে। সোহা দায়ানের সামনে প্লেট নিয়ে বলে, খাওয়া শুরু করুন। দায়ান একবার প্লেটের দিকে তো একবার সোয়ার দিকে থাকে, অসহায়ের মতো বলে, তুমি আমার সাথে মজা করার জন্য এনেছো না? আমার হাতের অবস্থা দেখো। ও তুমি আমায় নিজ হাতে খেতে বলছো? ঠিক আছে, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি গেলাম, আমার খিদে নেই, ঘুম পেয়েছে আবার। চুপচাপ বসুন, এখানে খাইয়ে দিচ্ছি, একদম উঠবে না। দায়ান মনে মনে খুশি হলো, বাইরে প্রকাশ করলো না। দায়ান তো এটাই চায়, সোহা তাকে সবসময় খাইয়ে দেয়। সোহার হাতে খাবার খেয়ে দায়ান তৃপ্তি পায়। সোহা চুপচাপ দায়ানের পাশের চেয়ারটা টেনে বসে, খাবার প্লেটটা নিজের হাতে এনে ভাত মাখতে থাকে। মনে মনে ভাবে, ভালো হয়েছে, আজ খালা ভাত করেছে। লোকটা এতদিন ধরে ভালো মতো খাওয়া নেই, ভাত না খেলে শরীরে বল পাবে না। সব হাত মাখাতে ব্যস্ত। দায়ান সোহাকে দেখতে ব্যস্ত। সব হাত মাখানো হলে দায়ান মুখের কাছে এক লোকমা নিয়ে ধরে। সোহা যে মুখের সামনে খাবার ধরে আছে, দায়ান এখন বুঝতে পারেনি। সে সোহাকে দেখে চলেছে। ধ্যান ভাঙে সোহার কথায়। কী হলো, কই হারিয়ে গেলেন? কখন থেকে মুখের সামনে খাবার ধরেছি, নিন তাড়াতাড়ি খান। দায়ান কিছুটা হকচকিয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলে হাসি মুখে হাঁ করে সোহা খাবার মুখে তুলে দেয়। দুই লোকমার পরে দায়ান দুষ্টু করে সোহার হাতে কামড় দেয়। সোহা বলে ওঠে, ছি বউ, এগুলো কী ধরনের আওয়াজ? লোকে শুনলে খারাপ ভাববে। মজার ছেলে বলে দায়ান। সোহা মনে মনে বলে, বেটা খাবিস আমার সাথে মজা করে? মুখে বলে, একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। হাতে কামড় দিয়েছেন, রাক্ষস হয়েছেন বলে চোখ ডাঙায়। দায়ান কিছু ভয় পাবার ভান করে। ওকে বাবা, সরি, আর দুষ্টুমি করবে না। সব মুখ ভেঙচি কেটে দেয়, আবার দায়ানের মুখে খাবার তুলে দেয়। দায়ান মুখে খাবার নিতে নিতে বলে, তুমি খাবে না? খেয়ে নাও এখান থেকে, একসাথে খাই দুজনে, পরে একা খেতে মজা পাবে না। আমি পরে খেয়ে নেব, এখন খিদে নেই। আপনাকে এত সময় আমার কথা ভাবতে হবে না, নিজের খাবার চুপচাপ গিয়ে ঘুমান। ঠিক আছে, আমি আর খাবো না, তুমি না খেলে, বলে উঠে দাঁড়ায়। সোহা আর দায়ানের হাত টেনে বসিয়ে দেয়। কি শুরু করলেন বলুন তো? খাচ্ছি আমি, এবার খুশি? এখন খান। হ্যাঁ খুশি। তারপর দুজনে একসাথে এক প্লেট থেকে খাবার খায়। খাওয়া শেষ হতে দায়ান উঠে দাঁড়ায়। সোহার ওড়না টান দিয়ে নিজের মুখ মুছে রুমের দিকে হাঁটা দেয়। সব কিছু গুছিয়ে রাখতে রাখতে দায়ানের দিকে তাকিয়ে মনে মনে হাসে। সব কিছু গুছিয়ে সোহা নিজের রুমে চলে যায়। নিজেরও ঘুম প্রয়োজন, এতদিন তার ঘুম হয়নি। বিছানায় গিয়ে শুতে হবে, এমন সময় দায়ান এসে হাজির হয়। এই কি, আপনি এখানে? না ঘুমিয়ে এখানে চাই? দায়ান মাথা চুলকে বলে, না মানে আসলে কোনো আসল নকল নাই, গিয়ে ঘুমান, আপনার ঘুম প্রয়োজন, আমি ঘুমাবো। হাই তুলতে, ঠিক আছে তুমিও ঘুমাও, তুমি ঘুমালে আমি চলে যাব। না এখনই যান। দায়ান চুপচাপ শোয়ার পাশে এসে দাঁড়ায়। শোয়াকে নিজে বিছানায় শুয়ে দেয়। আরে কি করছেন? কোনো কথা না। শোয়ার শরীরে কাঁথাটা টেনে দেয়, মাথাটায় হাত বুলিয়ে শোয়ার দিকে একটু ঝুঁকে কপালে গাঢ় চুমু খায়। মুচকে এসে বলে, একদম ভয় পাবো না, ওকে? আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে আমাকে ডাকবা। আবার মিনমিনি বলে, তুমি চাইলে আমি এখানে থাকতে পারি। শোয়া শুনে বলে, কি বললেন আপনি? না না কিছু না, তুমি ঘুমাও, আমি গেলাম, বলে দায়ান বেরিয়ে যায়। শোয়া দায়ানের দিকে তাকিয়ে নিজের কপালে চুমু দেওয়ার জায়গায় হাত বুলে মুচকে এসে বলে, আমার পাগল, বলে লজ্জায় দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে। চারপাশে নীরব শুনশান। সারাদিনের ক্লান্তি দূর করতে মানুষ যখন ঘুমিয়ে বিভোর। ঘড়ির কাঁটা যখন দুটোর ঘরে, তখনই শোয়ার ঘুমের মাঝে অনুভব করে অন্ধকারে তলিয়ে যাচ্ছে সে। কেউ তার গলা টিপে ধরছে, কাশি হচ্ছে, শ্বাস নিতে পারছে না ঠিকমতো, ছটপট করতে লাগলো। এক সময় চিল্লিয়ে মা বলে ডেকে উঠে, রীতিমতো ঘাম ছুটে হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে। শোয়ার চিৎকার শুনে দায়ানের ঘুম ভেঙে যায়। যেহেতু পাশাপাশি রুম, তাই শোয়ার চিৎকারটা ভালোভাবে শুনতে পায়। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দৌড়ে শোয়ার রুমে আসে। এই কি হয়েছে তোমার শোয়া, তুমি ঠিক আছো? শোয়া তো এখনো হাঁপিয়ে চলছে। দায়ান শোয়ার পাশে বসে শোয়াকে দুই হাতে একবার নিজের কাছে নিয়ে এসে, কি হয়েছে, ভয় পেয়েছো? এভাবে ঘেমেছো কেন? শীতের মাঝে হাঁপাচ্ছ কেন? দায়ানের কথাতে হুঁশ আসে শোয়া। শোয়া দায়ানকে শক্ত করে আঁকড়ে ধরে। শোয়ার শরীরের কম্পন দায়ান বেশ ভালো করে উপলব্ধি করতে পারছে। শোয়া কাঁপা কাঁপা বলে, আমি ঘুমিয়েছিলাম, মনে হলো কে যেন আমার গলা চেপে ধরেছে।
আমাকে কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছিলাম না, নিঃশ্বাস বন্ধ হয়েছিল বলে হাঁপাতে থাকে। দায়ান শোয়ার মুখে চুলগুলো সরিয়ে দিয়ে বলে, কিচ্ছু হয়নি শোনা, স্বপ্ন দেখেছ, কেউ নেই, শান্ত হ। শোয়া আবার কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বলে, আমি খুব ভয় পেয়ে আর বলতে পারে না, কাশি শুরু হয়ে যায়, অনবরত কাশতে থাকে। দায়ান শোয়ার অবস্থা দেখে পিঠে মাথায় হাত বুলিয়ে থাকে, আর কাঁদে না, রিল্যাক্স হোক। কাঁচতে কাঁচতে শোয়ার শ্বাস বেড়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক একটা শ্বাস নেওয়ার সময় দায়ানের পিঠে রাখা হাতটা খামচে ধরে। দায়ান বুঝতে পারে শোয়ার শ্বাসকষ্ট উঠে গেছে, ওই দিনের মতো হলে মেয়েটা বেশি দুর্বল হয়ে যাবে। তাই তাড়াতাড়ি কিছু করার জন্য চোখ ওইদিকে ঘুরায়। শোয়াকে জড়িয়ে ধরে আগলে নিতে এক হাতে বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলের ড্রয়ারটা খুলে কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাড়াতাড়ি করে ইনহেলারটা নিয়ে শোয়ার মুখের সামনে ধরে, শ্বাস নেও শোনা। সোহা দায়ানের কথা মতো আস্তে আস্তে শ্বাস নিতে নিজেকে স্বাভাবিক করে। দায়ান ইনহেলারটা ঠিক জায়গায় রেখে দুই হাতে শোয়ার মুখ আগলে ধরে। চোখ মুখ লাল হয়ে গেছে, চোখের পানিতে ভিজে গেছে মুখটা। দায়ান যত্ন সহকারে হাত দিয়ে মুখটা মুছে দেয়। সোহা চোখ বন্ধ করেছে। দায়ান শোয়ার মুখটা আরও কাছে নিয়ে আসে, চুমুতে চুমুতে ভরিয়ে দেখে থেকে সারাস মুখ। সোহা চোখ বন্ধ অবস্থায় কেঁপে ওঠে দায়ানের ঠোঁটের স্পর্শে, আরও জোরে দায়ানকে আঁকড়ে ধরে। দায়ান প্রায় অনেক সময় নিয়ে শোয়ার সারা মুখে, তারপর শোয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকে দেয়। কিচ্ছু হয়নি, কেউ নেই, একদম ভয় পাবে না, আমি ঠিক আছি না, ঠান্ডা লাগায় তোমার এমন মনে হয়েছে। তারপর সোহাকে বালিশে আস্তে করে শুয়ে দিয়ে বলে, তুমি ঘুমাও। সোহা ভয়ার্ত দৃষ্টিতে দায়ানের দিকে তাকায়। দায়ান শোয়ার তাকানো দেখে বুঝে যায় মেয়েটা ভয় পেয়েছে, আশ্বস্ত করে বলে, ভয় পেতে হবে না পাগলি, তুমি নিশ্চিন্তে ঘুরো, এই যে আমি পাশে আসি, কোথাও যাবো না, ঘুমাও বলে শোয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থেকে দায়ান। শোয়া তাও কিছুতেই নিজের ভয়টা শান্ত করতে পারছে না, তাই দায়ানের টি শার্টের নিচের অংশ হাতে মুঠোয় শক্ত করে ধরে। দায়ান সেই দিকে তাকে মনে মনে হাসে। দায়ানের হাত বুলিয়ে দেওয়া এক পর্যায়ে শোয়া ঘুমিয়ে যায়। দায়ান এক দৃষ্টিতে শোয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বসে নিজেও ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। সকাল সকাল ঘুম থেকে উঠে নেহা থালা বাসন ধুচ্ছে। ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার জন্য ড্রয়িং রুমে আসতে দেখতে পায় অমি আর তমা বাড়ি থেকে বেরোচ্ছে। এত সকালে অমি কখনো ঘুম থেকে ওঠে না, বিয়ের পর নেহা অন্তত দেখেনি, আজ প্রথম এত সকালে উঠছে, বেশ অবাক হচ্ছে নেহা। তারপর তমার সাথে বাইরে যেতে যেতে কপালে ভাঁজ পড়ে, এত সকালে এরা কোথায় যাচ্ছে? এমন তো নয় যে এরা জগিংয়ে যায়। নেহা কৌতূহল হয়ে নিজেকে দমাতে পারে না, জিজ্ঞাসা করে, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আপনারা? অমি কিছু বলতে যাবে তার আগে তমা অমিকে থামিয়ে দিয়ে বলে, কেন নেহা, তোমার কাছে বলে যেতে হবে? আমার যেখানে ইচ্ছা যাই, নিজের কাছে মন দাও। নেহাও তোমার প্রশ্নে রাগের উঠে যায়, সে চিবিয়ে চিবিয়ে বলে, অবশ্যই বলে যেতে হবে, আমার স্বামীকে নিয়ে যাচ্ছ তো আমায় বলে যাবে না? আর তুমি আমার নাম ধরে রাখছো কেন? সম্পর্কে আর বয়সে দুটোতেই আমি তোমার থেকে বড়, সম্মান দিয়ে ভাবি রেখেও কথা বলো, তোমাকে আমি ভাবি রাখবো না, কখন না। অমি এবার বলে, তোমা তুমি বড্ড বেশি কথা বলছো, বলেই দিলে তো হতো কোথায় যাচ্ছ, এত কথা বাড়াও কেন? তাছাড়া মা তো পরে আমাদের খুঁজতো তাই না? কিন্তু এর মধ্যে অমির নানির গলা ভেসে আসে, তেজি কণ্ঠে তমাকে ডাকছে। তমা ঢোক গেলে বলে, জি দাদি। কই যাচ্ছিস তুই? রুমে আয়, আমার পা ব্যথা করছে, টিপে দে এসে। তোকে এখানে টই টই করে ঘোরার জন্য আমার সাথে পাঠায়নি তোর মা, আমার খেয়াল রাখার জন্য পাঠিয়েছে, চুপচাপ রুমে আয়, নয়তো আমার হাত কিন্তু উঠে তোর গালে, বলে নিজের রুমে চলে যায়। নেহা তোমার দিকে তাকিয়ে হনহন করে যায়। এত সময় নেহা অমির দিকে তাকিয়েছিল। নেহার চাহনিতে কেমন অস্বস্তিতে পড়ে যায় অমি, তাই তাড়াতাড়ি নেহার থেকে চোখ সরিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। নেহা অমির যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মনে আওড়ায়, কাপুরুষ। পাখির কিচিরমিচির আর গাড়ির হর্নের শব্দে ঘুম ভেঙে যায় শোয়ার, আনমরা ভেঙে উঠে বসে। হাই তুলতে তুলতে ঘড়ির দিকে তাকিয়ে চক্ষু চড়কাচ, আয় হায়, এত বেলা হয়ে গেছে আর আমি এখন ঘুমিয়ে, ভাবা যায় এগুলো? এসব ভাবনার মাঝে দরজায় আওয়াজ হয়। শোয়া চোখ তুলে দরজার দিকে তাকায়। সকালে ঘুম থেকে উঠে নিজের প্রিয় মানুষটার মুখ থেকে মনটা প্রশান্তিতে ভরেছে। গুড মর্নিং পাগলি। শোয়া নিজের কপালে কে সামনে বলে, ঘুম ভালো মতো হয়েছে, যাও উঠে ফ্রেশ হয়ে নাও। শোয়া মাথা নাড়িয়ে উঠে যায়। 10 মিনিটের পর বেরিয়ে এসে, আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার কপি করে নিয়ে এসেছি।
তোমাকে এত ব্যস্ত হতে হবে না, নিজের পাশে দেখে বলে এখানে বসো। সোয়া চুপচাপ গিয়ে দায়ানের পাশে বসে। এতদিন তো তোমার হাতে কফি খেয়েছি, আজ ভাবলাম বউটা যখন ঘুমাচ্ছে আমি না হয় আজ কফিটা বানিয়ে দেয়। এক কাপ সোয়ার দিকে এগিয়ে দিয়ে দেয়, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। যদিও সোয়া কফি তেমন খায় না, তাও দায়ান এত কষ্ট করে বানিয়েছে তাই হাতে চুমুক দিয়ে বসে। অনেক টেস্টি। দায়ান সোয়ার কথায় হাসে। সোয়া অর্ধেক কফি খেয়ে কাপটা রেখে দেয়। দায়ানকে বলে, এ কি, আপনি খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো আপনারটা। দায়ান সোয়ার কথাতে সোয়ার খাওয়া কফিটা উঠিয়ে খেতে থাকে। সোয়া অবাক হয়ে বলে, আপনি আমার এঁটো খাচ্ছেন কেন? আপনারটা খেয়েছেন? বউয়ের এঁটো খেলে স্বাস্থ্য ভালো থাকে বুঝলা। আর একটাই তো কফি। একটা মানে ওইটাতে কি তাহলে? ওটা তো খালি। খালি কেন? কফি আনি তো, এই এক কাপ এনেছি, এটা এমনি এনেছি। আর আমি জানতাম তুমি পুরোটা খাবে না। অবাক হয়ে যায়। এই, আপনি ঠিক আছেন? কি আজব বিহেভ করছেন? পেতনি ধরছে নাকি আপনাকে? হ্যাঁ ধরেছে তো। তবে পেতনি না, পরিতে ধরেছে। আমার বউ পরি। সোহা আর দায়ানের দিনগুলো মান অভিমান আর খুনসুটিতে ভালোই যাচ্ছে। দায়ান এখন সোহার প্রচুর খেয়াল রাখে। যতক্ষণ বাড়িতে থেকে সোহার আশেপাশে ঘুরঘুর করে। অফিসে গেলে কিছু সময় পর পর নানান বাহানা দিয়ে সোহাকে কল দিতে থাকে। সোহা দায়ানের এসব কাজে মুখে বিরক্ত বোধ করলো, ভিতরে ভিতরে কি যে খুশি। সোহা এখন প্রতিদিন ভার্সিটিতে যায়। যদিও যেতে চায় না, দায়ান নানা বাহানায় নিয়ে যায়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় নিজের সাথে। দায়ান এখন হাত এখনো পুরোপুরি শুকায়নি। সোহাকে খাইয়ে দেয়। দায়ান অবশ্য মনে মনে বলে হাত যেন কখনো না শুকায়। আর সোহা তাকে খাইয়ে দেয়। সোহা বলে দিয়েছে দায়ানকে প্রতিদিন যেন দায়ান দুপুরের খাবার আগে ড্রাইভারকে ভার্সিটির সামনে দিয়ে যায়। সে প্রতিদিন অফিসে এসে দায়ানকে খাইয়ে দিয়ে যাবে, নয়তো দায়ান যে না খেয়ে থাকবে সে ভালো করে জানে। পরে বুক ব্যথায় কষ্ট পাবে লোকটা। আর সোয়া এটা কখনোই হতে দেবে না। দায়ান প্রথমে সোয়ার কথায় দ্বিমত করলে। সোয়া তাকে রেগে গিয়ে বলে, ঠিক আছে তাহলে আমি ভার্সিটি যাব না, আপনি যান আবার পড়াশোনা করেন। কিন্তু তোমার ক্লাস? এক ক্লাস না করলে কিছু হবে না, বেশি টাইম লাগবে না, আপনাকে খাইয়ে দিয়ে চলে আসবো। দায়ান অবশেষে সোয়ার কথা হার মেনে রাজি হয়। না হয় কি উপায় আছে, নয়তো ভার্সিটি যাবে না এই মেয়ে। ইদানিং নেহার জীবনটা আরও বিষিয়ে দিয়েছে। অমি আর তমা মেলামেশাটা বেড়ে গেছে। এমনভাবে এরা চলাচল করেছে যেন কারো চোখে প্রথম দেখায় মনে হবে এদের ভিতরে গভীর প্রেম রয়েছে। নানি শাশুড়ি অবশ্য শাশুড়ির হাত ধরে নানানভাবে নেহাকে বাঁচিয়ে নেয়। তাতে কি স্বামী ভালো না হলে কিছু না, শাশুড়িও যেন অমিকে তমার সাথে মেশার সুযোগ করে দেয়। তমা তো অমির পিছনে ভালো করে ঝুঁকিয়ে দেন। অমির আর তমান এমন মেলামেশা সহ্য করতে না পারে নেহা অমিকে বলেছিল, তোমরা এমনভাবে যেন দুজনে চলাফেরা করছো মানুষ মন্দ ভাবছে, তোমাদের নিয়ে নানা কথা বলছে। অমি তখন রেগে গিয়ে নেহার চুলের মুঠি ধরে শক্ত করে ধরে বলেছিল, তোর কি, যেভাবে ইচ্ছে সে এভাবে চলবে, যে যা বলার বলুক, তাতে আমার কিচ্ছু কি। তোর এত জলে কেন? চুপচাপ নিজের মতো থাকতে পারলে থাক, নয়তো চলে যা। আমার এমনভাবে মেলামেশা করবো তোরে? আমার বিয়ে করাটা ভুল হয়েছে। নেহা ওই দিন প্রতিবাদ করতে পারেনি, কেন জানি একটা কথাও মুখ থেকে বেরোয়নি। এমনিতে নেহার শরীরটা ভালো নেই, কাজে মনোযোগ দিতে পারছে না। শরীরটা দিন দিন বেশ দুর্বল হচ্ছে, খেতে পারছে না, এমনকি মাছের গন্ধ তো শুকনো শুষতে পারে না, গা গুলে বমি পায়, সারাদিন ঘুমাতে মন চায়। এসব লক্ষণ দেখে নেহার সন্দেহ হয়। তাই কোনো ভনিত ছাড়ে নানি শ্বশুরের সামনে শাশুড়ি মুখে জানায়। নানি শ্বশুর নেহাকে ভালো করে দেখে হাসি মুখে বলে, নেহা হয়তো মা হতে চলছে, ওনার এত বছরের অভিজ্ঞতা তাই বলছে। পুরোপুরি শিওর হওয়ার জন্য কিডেনে টেস্ট করে। নেহার মাথায় হাত বুলিয়ে উনি অনেক দোয়া দৌড় পড়েন। নেহা শাশুড়ির মুখ দিকে তাকিয়ে কেন যেন মনে হয় ভদ্রমহিলা খুশি হননি, চিন্তায় পড়েছেন, রাগে মনে হয় ফুঁসছেন। নেহা মনে অনেক চিন্তা থাকলেও পাত্তা দিচ্ছে না, চোখের কোণে পানি জমেছে। ছলছল চোখে নিজের ডান হাতটা পেটে রাখে, মনে মনে আওড়ায়, আমার বাচ্চা, একটা প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছে। ভাবতে নেহার কি যে আনন্দ। পরে নেহা একটা প্রেগনেন্সি কেডিনে পরীক্ষা করে দেখে রেজাল্ট পজিটিভ। নেহা ওই দিন আনন্দে অনেক কাঁদে। মনে মনে আশা করে হয়তো সুখের দিন ফিরবে, স্বামী আর শাশুড়িটা ভালো হবে, এই বাচ্চার ছিল। ভাবতে মনের মাঝে প্রশান্তি ছেয়ে যায় নেহার। প্রতিদিনের মতো আজও সোহার পাখির কিচিরপিচির শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। আনমোড়া ভেঙে উঠে দাঁড়ায়, ফ্রেশ হয়ে রান্নাঘরে দিকে যায়। কফি বানিয়ে দায়ানের রুমের দরজা ধাক্কায়। এখন আর টোকা বা অনুমতি নেয় না সোহা। রুমে ঢুকতে ধাক্কা দিয়ে সোহা অবাক হয়। দায়ানের রুম
ভেতর থেকে লক করা। এতদিন লক করতো না, শুধু ভিড়িয়ে রাখতো। সোয়া দায়ানকে ডাকে, শুনছেন? আপনার ঘুম ভাঙেনি? কফি নিয়ে এসছি, দরজা খুলুন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। আরও বার দুয়েক ডাকে, তাও তো নীরব। সোয়া তেমনভাবে আর মাথা ঘামায় না, হয়তো ঘুমাচ্ছে, তাই চলে যায়। বাগানে গিয়ে গাছে পানি দিয়ে এসে রান্না জমায়। জামেলা খালা গ্রাম থেকে এসে অসুস্থ হয়ে গেছে, তাই সোয়াই বলেছে কয়েকদিন রেস্ট নিতে। রান্না শেষ হয়ে দায়ান রুমে উকি দেয় সোয়া। কী ব্যাপার, এখনও কি লোকটার ঘুম ভাঙলো না? ঘড়ির দিকে তাকিয়ে এসে অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আবার ডাকার জন্য যেতে নিলে কলিং বেল বেজে ওঠে। এমন সময় আবার কে এলো ভাবতে ভাবতে সোয়া দরজা কাছে এগিয়ে যায়। দরজা খুলতে দরজার ওপারে দেখতে পেল রুশ দাঁড়িয়েছে। ওমা, রুশ ভাইয়া তুমি? হ্যাঁ বোন, কেমন আছিস? মলিন হাসি দিয়ে বলে রুশ। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো। দূর, তুমি যে কি করো না, আসবে যে বলে আসবে না, কাজে এসেছো নাকি? রুশ ভিতরে ঢুকে সবাই বসতে বলে, খুব জরুরি কাজে আছে। কিন্তু জনাব তো এখনও ঘুমে, সেই সকাল থেকে রাখছি, ওঠার কোনো নাম নেই, দরজাও খুলছে না। খাবেই বা কখন? অফিস ব্যাস যাবে কখন? বোন, আমি দায়ানের কাছে না, তোর কাছে এসেছি। আর দায়ান অফিসে আজ না, যাবে না। দরজা আজও খুলবে কিনা সন্দেহ। রুশের কথায় শোয়ার কপালে ভাঁজ পড়ে। মানে, কি বলছো রুশ ভাইয়া? অফিসে যাবে না বুঝলাম, দরজা কেন খুলবে না? রুশ শোয়ার কথার উত্তর না দিয়ে বলে, তোর কি দায়ানের অতীত সম্পর্কে জানতে ইচ্ছে হয় না? দায়ানের বাবা মার কী হয়েছিল? দায়ান কেন তোকে মেনে নেনি? সোয়া রুশের দিকে তাকিয়ে বলে, রুশ ভাইয়া, এসব পরে জানা হবে, আগে বলো উনি দরজায় কেন খুলবেন না? আমার ডাকে সাড়া দেননি, আমার কিন্তু টেনশন হচ্ছে। রুশ নিজের গলাটা পরিষ্কার করবে। আজ দায়ানের বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, প্রতি বছর এই দিনে ছেলেটা নিজেকে বন্দি রাখে। সোয়া রুশের দিকে তাকায়। আমাকে সব খুলে বলো ভাইয়া, আমি সব জানতে চাই ওনার সম্পর্কে। আমি আর দায়ান স্কুল লাইফ থেকে একসাথে পড়তাম, আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলাম। কাউকে আমাদের মাঝে আসতে দেয়নি। অন্য অন্য সাধারণ ফ্রেন্ড থাকলেও তাদের সাথে সম্পর্কটা এতটা গভীর ছিল না। ভার্সিটি লাইফে আমাদের মাঝে আরেকজন ফ্রেন্ড আসে, তার নাম তিশা। আমরা তাকে আমাদের সাথে নিতাম না, মিশতাম না বেশি। তারপর সে অনুরোধ করে আমাদের ফ্রেন্ড হয়। কয়েক মাস ভালোই চলছিল, তারপর তিশার পাগলামি শুরু হয় দায়ানের জন্য। নানাভাবে দায়ানকে ইমপ্রেস করার চেষ্টা করে, প্রতিদিন দায়ানকে কয়েকবার প্রপোজ করে। দায়ান আর আমি অনেক বুঝাই, কিন্তু সে মানতে নারাজ। বলে রুশ থামে। শোয়ার কলিজা মোচড় দিয়ে ওঠে। যতই হোক, ভালোবাসার মানুষের পাশে অন্য মেয়ের নাম কেউ সহ্য করতে পারে না, তাও চুপ রয়। আজ তাকে সব সত্যি জানতে হবে। রুশ আবার বলতে শুরু করে, অনেক বোঝানোর পর কিছু লাভ হয় না। সে হুমকি দেয়, দায়ান যদি তার সাথে রিলেশনে না গেলে সুইসাইড করবে। দায়ান তাও রিলেশন করবে না। তার এক কথা, আমি অনেক ঘাবড়ে গেছিলাম। দায়ানকে আমি বুঝাই, দেখ, কোনো এক সময় তো বিয়ে করতে হবে, সেটা তিশা হলে সমস্যা কি? মেয়েটা তোকে অনেক ভালোবাসে, আর ও যদি কিছু করে ফেলে, তোকে না পেলে, তখন নিজেকে ক্ষমা করতে পারবি। কিন্তু আমার তো ওর প্রতি কোনো ফিলিংস নেই, এখন নেই, পরে হবে। অনেক ভেবেচিন্তে তারপর দায়ান রাজি হয়। তাদের সম্পর্কটা ভালোই চলছিল, আর 4-5টা সম্পর্কের মতো। মাঝখান দিয়ে একটা কারণ নিয়ে তিশা সুইসাইডও করে নেয়। সেই কারণটা আমি তোকে বলবো না, দায়ানকে জিজ্ঞাসা করে নিস। তিশা পুরো একটা সাইকো, যা বলে তাই করতে হয়, কোনো কথা নড়চড় যাবে না। মন মতো কিছু না হলে অদ্ভুত আচরণ করে। দায়ানও মেনে নেয়। আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল তিশার প্রতি। তারপর একদিন বায়না ধরে দায়ানের মা বাবার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। দায়ান অনেক বোঝায়, কিছুদিন যাক, তাদেরকে তিশার কথা বলুক, তারপর মিটমাট করবে। কোনোভাবে দায়ান তিশাকে মানাতে পারেনি। ও যা বলে তাই করতে হবে। মিট করাতে হবে মানে ওই দিনই মিট করাতে হবে। কোনো কথা শুনতে বা বুঝতে নারাজ। দাঁতে দাঁত চেপে সব শুনছে। বারবার অন্যার অংশ খামচে ধরে নিজের রাগ কমানোর বৃথা চেষ্টা করছে। আঙ্কেল আন্টি খুব ফ্রি মাইন্ডেড ছিল, দায়ানের বন্ধুর মতো ছিল তারা। আমি খুবই কম মানুষ দেখেছি বাবা মায়ের সাথে তাদের এমন সম্পর্ক। মাঝে মাঝে দায়ানের প্রতি খুব হিংসা হতো, এটা ভেবে যে ও কত লাকি এরকম বাবা মা পেয়ে। দায়ানের সাথে কোনো সকাল্লাদ তারা অপূর্ণ রাখেনি, যখন যা চাইতো পেয়ে যেত। একটা ছেলে কিনা ভালোবাসার কোনো কমতি রাখেনি। আমি খুব কম পরিবার দেখেছি এতটা হাসি খুশি। দায়ানের বাবা মায়ের বন্ডিংটাও অনেক ভালো ছিল, যে কেউ দেখলে বলতে পারতো এরা পারফেক্ট কাপল। তিশার সাথে না পেরে দায়ান ডাইনিং টেবিলে খেতে বসে বলে বাবা মাকে জানায় তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, দায়ানের সাথে এক জায়গায় যেতে হবে, এখানে তাদের সারপ্রাইজ। দায়ানের মা তখন কি বললে
ছিল। আমি মনে হয় বুঝতে পারছি কিছুটা, তাও চুপ থাকলাম। দেখি কি সারপ্রাইজ দেয় আমার আব্বু। দায়ান তখন মুচকি এসে বলে, তারপর আঙ্কেল আন্টিকে নিয়ে গাড়ি করে রওনা দেয়। তিশার ঠিক করা জায়গায় মিট করানো হয়। দায়ান অবশ্য তিশাকে বলেছিল বাড়িতে মিট করবে, তিশা শুনেনি, সে বাইরে করবে। হাসি মুখে তিনজনে গল্প করতে করতে যেতে থাকে। আঙ্কেল আর দায়ান সামনে বসেছিল, আঙ্কেল ড্রাইভ করছিল, আন্টি পিছনে বসেছিল। মাঝ রাস্তায় যাওয়ার পর আমি কল করি দায়ানকে। আমরা দুজনে কথা বলতেছিলাম, হঠাৎ করে দায়ান বলে, আব্বু গাড়ি এভাবে চালাচ্ছ কেন, সাবধানে চালো, অ্যাক্সিডেন্ট হবে। তখনই আঙ্কেলের গলা শুনতে পাই, তিনি বলছেন, দায়ান বাবা গাড়ির ব্রেক কাজ করছে না। কী হলো আব্বু, ভালো? হ্যাঁ, কি করব বুঝতেছি না। আমি তখনই করেছিলাম, ওদের সব কথাই শুনেছি। আন্টি কান্না করতে করতে, দেখো না ভালো করে, কি হবে এখন আল্লাহ, দেখেছো কোনোভাবেই কাজ করছে না। আস্তে আস্তে যেন গাড়ির স্পিড বেড়ে যায়। হঠাৎ কিছুটা দূরে ওরা বড় একটা ট্রাক দেখতে পায়। আঙ্কেল আন্টি একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা ভেবে নেয়। দায়ান যখন তাদের দিকে তাকিয়েছিল, ওদের ইশারায় দায়ানের সন্দেহ হয় কিছু বলতে নেবে, তার আগে আঙ্কেল দায়ানের সিট বেল্ট খুলে ফেলে। দায়ানকে গাড়ির ডোর খুলে এক ধাক্কা দেয়। ধাক্কা দিতে দিতে দুজনে একসাথে বলে, আব্বু ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমরা তোমার সাথে আছি সবসময়। তারপর দায়ান সিটকে রাস্তার এক সাইডে গিয়ে পড়ে। মাথায় একটু ব্যথা পায়। নিজেকে ঠিক করে গাড়ির দিকে তাকাতে বিকট শব্দে গাড়িটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কয়েকবার উল্টে ভেঙে চুরমার হয়ে যায়, তারপর শান্ত হয়ে যায়। দায়ান আব্বু আম্মু বলে জোরে একবার ডাক দিয়ে চুপ হয়ে যায়। ঝড় যেন এক তাণ্ডব চালানোর পর পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। তেমনই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও পরিবেশটা তেমন কিছু মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়। আমি ততক্ষণে বেরিয়ে পড়ছিলাম। ওইখানে পৌঁছে দেখি লোকজন ভিড় ঠেলে যায় দেখার জন্য। গিয়ে শুধু ভাঙাচোরা গাড়িটাই দেখতে পাই। লোকে বলাবলি করছিল হাসপাতালে নাকি না যাওয়া হয়েছে তাদের নিয়ে। আমি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাড়াতাড়ি নেব গাড়িতে উঠতে, এমন সময় অপর পাশে চোখ যায় আমার। তাকিয়ে দেখি দায়ান চুপচাপ মাটিতে বসেছে। দৌড়ে দায়ানের কাছে ছুটে যাই। পাশে গিয়ে দায়ানের অবস্থা দেখে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকে। দায়ান আমি এমন অবস্থায় আর কোনোদিন দেখিনি। কপালে এক সাইডে রক্ত জমেছে, কি যে বিধ্বস্ত লাগছে। দায়ান যেমন পাথরে পড়েছে, কোনো দিকে তার খেয়াল নেই। প্রথম কয়েকবার ডাক দিল, তার সাড়া নেই। তারপর ঝাঁকি দিয়ে হুঁশ ফিরে এসে আমাকে দেখে বলে, ভাই আব্বু আম্মু আর কিছু বলতে পারছেন না, হাসপাতালে চল ভাই, আঙ্কেল আন্টিকে হাসপাতালে নিয়ে গেছে। তারপর আমি ধরে ধরে দায়ানকে নিয়ে হাসপাতালে যাই। ওখানে গিয়ে ডাক্তারদের কথাতে স্তব্ধ হয়েছে। আঙ্কেল আন্টি আর নেই। অনেক চেষ্টা করেছিল ওরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। দায়ানের দিকে তাকিয়ে দেখি সে একটা কথায় বিড়বিড় করছে, সব আমার দোষ, আমার জন্যই হয়েছে সব, আমি দেই। রুশ ঘটনা বলতে বলতে নিজেও কেঁদে দেয়। চোখ মুছে শোয়ার দিকে তাকিয়ে শোয়ার ওড়না দিয়ে মুখ চাপা নিঃশব্দে কাঁদছে। রুশের কাছে দায়ানের অতীত শুনে সোহা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। কথাগুলো শুনলে ভিতরে কষ্টের দাবানলে দাউ দাউ করে পড়ছে। আর দায়ান সে তো সব সহ্য করে নিচ্ছে। রুশ সোহার দিকে তাকিয়ে কিছু বলে না, কাঁদছে যখন কাঁদুক। রুশের চোখ দিয়ে পানি পড়ছে, অনেক চেষ্টা করছে আটকে রাখার জন্য, তাও বেহায় অশ্রু বেরিয়ে আসছে চোখের কোণ দিয়ে। নাক ছিঁচকে রুশ আবারও বলতে শুরু। দায়ান তখন নিজের বাবা মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। সে কি পাগলামি, কোনোভাবে দায়ানকে শান্ত করতে পারছিল না। ঢাকায় দায়ানের কোনো আত্মীয় স্বজন নেই, ওর নানার বাড়ির কেউ ছিল না। দায়ানের নানা নানির একটি মাত্র মেয়ে ছিল আন্টি, তারা অনেক বছর আগেই মারা যান। তাই দায়ানের নানা বাড়ির কোনো লোক ছিল না। আপন-পণতে দায়ানের চাচাই ছিল। আমি আর চাচা মিলে দায়ানকে কোনোভাবে সামলাতে পারছিলাম না। ও বারবার সুইসাইড করার চেষ্টা করছিল, নিজেকে ওনাদের খুনি ভেবেছিল। আমি আর চাচা অনেক বুঝলাম, তোকে কি মরার জন্য ওনারা নিজে মরে বাঁচিয়ে রেখে গেছে, নিজেকে সামলাও, শক্ত হোক। কি বলে গেছে আঙ্কেল আন্টি? বলেছে নিজের খেয়াল রাখতে, ভালো থাকতে। আর তুই মরতে চাস? দান তখন শান্ত হয়ে গেছিল, হয়তো মাথা থেকে সুইসাইড করার ভূতটাও নেমে গেছিল। তখন চুপচাপ হয়ে গেছিল, সারাক্ষণ রিডি করতো, আমার কেউ রইল না পৃথিবীতে, আমার কেউ রইল না, আমি একা হয়ে গেলাম, আপন বলতে কেউ নেই, খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে এসবই বলতো সারাক্ষণ। দায়ানের জন্য খুব চিন্তায় পড়ে গেছিলাম। এভাবে চলতে থাকলে ছেলেটা আর এমনিতে বাঁচতে পারবে না। পরক্ষণে আমার তিশার কথা মাথায় আসলো, হয়তো মেয়েটা দায়ানকে একটু স্বাভাবিক করতে পারবে। তিশাকে ফোন লাগালাম, সব খুলে বললাম। ভেবেছিলাম দায়ানের ব্যাপারটা
তিশা জানে না। পরে দেখি সবই নাকি জানে। খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম শুনে। তাও এত দুশ্চিন্তার মধ্যে মাথাটা নিলাম না ব্যাপারটা। বললাম দায়ানের বাড়ি আসতে। মুখে না করে দিলেও আসতে পারবে না। বললাম দায়ানের অবস্থা ভালো না, এমন চলতে থাকলে বাঁচানো যাবে না। তাও নানান বাহানা দিতে থাকলো। অনেক অনুরোধ বোঝানোর পর রাজি হলো আসতে। আমি বুঝতে পারিনি তিশাকে আনা যে আমার কতটা ভুলে গেছে। ভালো করতে গিয়ে আরো খারাপ করে দিলাম। তিশা এই বাড়িতে আসলো ঠিকই, তবে দায়ানকে সাপোর্ট করতে না, একে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে। দায়ান তিশাকে দেখে হয়তো একটু ভরসা পেয়েছিল, ভেবেছিল মেয়েটা তো তাকে পাগলের মতো ভালোবাসে, এখন তিশাই তার সম্বল। কিন্তু তিশা দায়ানকে আর আমাকে ভুল প্রমাণ করতে জানা তাই বলতে থাকলো। আমি অনেক বাধা দিয়ে আটকাতে পারলাম না। দায়ানের মতো একটা এতিম লোকের সাথে নাকি সে থাকবে না, বাবা মা মেনে নেবে না। দায়ান নাকি এখন সংসারের কিছুই বুঝবে না। বুঝবে কি করে, এখন তো তার কেউ নেই। সে একটা এতিম ছেলের সাথে কিছুতেই থাকবে না। এখন তো ভবিষ্যৎও নেই দায়ানের। বিজনেস রসাতলে যাবে। আরও নানান কথা বলে দায়ানকে ক্ষতবিক্ষত করে। শেষমেশ দায়ান সহ্য করতে না পারে তিশাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। যাওয়ার আগে আমাকে বলে যায় যেন ডাকাডাকি না করে, নিজের নাকি কোনো ক্ষতি করবে না। আমি সব কিছু নীরব দর্শক হয়ে শুধু দেখেছি। কোথাও না কোথাও নিজেকে দোষী মনে করতে হতো। আমি জোর করেছিলাম দায়ানকে রিলেশনে জড়াতে। আমি তিশাকে এখানে আসতে বলছিলাম। তারপর দুদিন দায়ান রুমে বন্দি ছিল। দুদিন পর আশ্চর্যজনকভাবে স্বাভাবিক হয়ে যায়। হয়তো এই দুদিনে নিজেকে সময় নিয়ে বুঝিয়েছে পৃথিবী একলাই বাস করতে হবে, নিজের দুঃখ প্রকাশ করতে নেই কারো কাছে। নিজের ভিতরে দুঃখগুলো মাটি চাপা দিয়ে দেয়। মন খোলার জন্য একটা আশ্রয় বা কোল পায়নি ভাইটা। আমি ওর চোখে চোখ মেলাতে পারতাম না, নিজেকে অপরাধী মনে হতো। দায়ান হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছিল। আমার কাঁধে হাত রেখে বলে, তুই নিজেকে দোষী ভাবিস না ভাই, আমি তোর উপর একটু রেগে নেই। দায়ানকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলাম, কিন্তু নির্বাক, এক ফোঁটা পানি বের হয়নি চোখ থেকে। সেই থেকে হাসতে ভুলে গেছে, নিজের যত্ন নিতে ভুলে গেছে, বাঁচার মতো বাঁচতে ভুলে গেছে। কেমন যেন হয়ে গেছে, রাগী হয়ে গেছে। চুপ করো ভাইয়া, চুপ করো, আমি আর নিতে পারছি না ভাইয়া বলে কান চেপে কাঁদতে থাকে। আমি আর নিতে পারছি না। রোজ সোহাকে কিছু সময় দেয়, নিজেকে সামনে, তারপর বলে, আমি এত বছর পর ওই দিন দায়ানকে হাসতে দেখলাম, তাও প্রাণ খুলে হাসতে। সেটা তোর জন্য সম্ভব হয়েছে বোন, তুই পেরেছিস আমার বন্ধুকে হাসাতে। ওই দিন আমি বুঝে গেছিলাম একমাত্র তুই পারবি আগের মতো হাসাতে, ভালোভাবে বাঁচতে শেখাতে। সব মুখ তুলে রুশের দিকে তাকায়। রুশের চোখের ইশারায় হ্যাঁ বোঝায়। তোর জন্য দায়ানের চোখে যে ভালোবাসা দেখেছি, সেটা আমি তিশার জন্য ছিটে ফোটাও দায়ানের চোখে দেখিনি। ওই দিন তোকে না পেয়ে প্রায় কেঁদেছিল বেচারা। বন্ধুটা আমার ভালোবাসার কাঙ্গালপন। একটু একটু ভালোবাসাতে দেখবি সুখ তোর পায়ের কাছে এনে হাজির করবে। তুই ধোকা দিয়ে দূরে চলে যাস না, তাহলে হয়তো আমার বন্ধুটা আর বাঁচবে না। সোয়া এবার বলে ওঠে, এসব কথা আর একদম বলবে না রুশ ভাই। আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক কষ্ট পেয়েছেন উনি। আর না, উনি প্রাণ খুলে বাঁচবেন। আমি ওনার পাশে সব সময় থাকবো, কখনো ছাড়বো না ওনাকে। রোজ আবার স্বস্তির নিঃশ্বাস ফেলে শোয়ার মাথায় হাত বুলে বলে, আমি এবার আসি, আমার কাজ শেষ, এবার তোর বরটাকে তুই সামলা। বলে রুশ বিদায় নিয়ে চলে যায়। শোয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। দায়ানের এতটা কষ্ট ছিল ভাবতে বুক ফেটে আর্তনাদ বেরোয়। সারাদিন শোয়া রুমে কেটে কেটে পার করে দেয়। রুম থেকে নিজেও বের হয়নি, কত ভাবনা চিন্তা করছে সে নিজেও জানে না। খাওয়ার কথা বেমালুম ভুলে গেছে, দুজনের মধ্যে কেউ রুম থেকে বেরোয়নি, আর খাওয়া হয়নি। এখানে শোয়া বসে হাঁটুর উপর মাথা ঠেকে এক ধ্যানে দেওয়ালের দিকে তাকিয়েছে। ঘড়ির কাঁটা তখন ঢং ঢং করে রাত 8টার জানান দেয়। তখনই শোয়ার ধ্যান ভাঙে, উঠে দাঁড়ায় বসা থেকে। লোকটা যে করেই হোক খাওয়াতে হবে, নয়তো অসুস্থ হয়ে যাবে, বুকে ব্যথা করবে। ভাবতে ভাবতে শোয়া রান্নাঘরের দিকে চটপট খাবার তৈরি করে প্লেটে খাবার বেড়ে দিয়ে দায়ানের রুমের দিকে যেতে থাকে। রুমের পাশে এসে অনেক সাহস জুগিয়ে দরজায় টোকা দেওয়ার জন্য হাত বাড়ে। টোকা দেওয়ার আগে বুঝতে পারে দরজা খোলার আগে ফিরানো। আস্তে করে ঘরের ভিতর ঢুকে টেবিলের উপর খাবার রাখে। ঘরটাতে তেমন কোনো আলো নেই। বারান্দা দিয়ে বাইরে থেকে ল্যাম্পপোস্টের আবছা আলো আসছে। রায়ান খাটের সাইডে বসে হাঁটুর উপর কুনুই ঠেকে হাত দিয়ে মুখ ঢেকে বসেছে। শোয়া আস্তে করে দায়ানের পাশে দাঁড়ায়। দায়ানের কাঁধে হাত রাখতে গিয়ে বারবার সরিয়ে নেয়। কেমন জড়তা কাজ করছে। এক পর্যায়ে সাহস জোগাতে না পেরে চলে আসতে যায়, তখন ঠিক তখনই পেছন থেকে শোয়ার হাতটা
আঁকড়ে ধরে দাঁড়ান। সোহা কিছুটা কেঁপে ওঠে, পিছনে ঘুরে দায়ানের দিকে তাকায়। দায়ান ততক্ষণে সোহাকে কাছে টেনে নিয়ে আসে। পাগলি, আমার না এখানে অনেক কষ্ট হচ্ছে গো। বুকের বাম পাশে হাত দিয়ে দেখে বলে সোয়ার কোমরে 2 হাত পেঁচিয়ে ধরে বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দেয়। পাগলি, আমার সাথে কেন এমন হলো? কি দোষ ছিল আমার? কেন আমাকে ছেড়ে চলে গেল বাবা মা? আমাকে কেন নিল না সাথে? বলো। আমার তো কেউ নেই, আমি একা। বল, আমার সব শেষ। বলে কাঁদতে লাগলো। সোয়া দায়ানের মাথাটা নিজের বুকের সাথে জাপটে ধরে রাখে। একটু কাঁদুক, কেঁদে হালকা হোক, মনের ভেতরে চাপা কষ্টটা দূর করুক। এতদিন হয়তো এরকম একটা ভরসার কাউকে খুঁজছিল নিজের কষ্ট দূর করার জন্য। সোয়া নীরবে কাঁদতে লাগলো। প্রায় অনেকক্ষণ হয়ে গেল দায়ান একইভাবে কেঁদে চলছে, থামাথামির নাম নেই। আর এক কথা বারবার বলছে, আমার কেউ নেই, আমি বড্ড একা। আর কাঁদে না, মাথা ব্যথা করবে। কে বলেছে আপনার কেউ নেই? আমি আছি না। আমি কি আপনার কেউ না? আমি সবসময় আপনার সাথে আছি, কখনো ছেড়ে যাব না। আপনার আমাদেরও পরিবার হবে, সব হবে। আমাদের অনেকগুলো বেবি নিব, বেবি নিয়ে বাড়ি ভরিয়ে ফেলবো, ওকে? দায়ান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সোয়া বলে, আমার কিন্তু কষ্ট হচ্ছে। সোয়ার কষ্ট শুনে দায়ান নিজের কান্না থামিয়ে দেয়, মুখ তুলে সোয়ার দিকে তাকায়। সব মুচকে এসে দায়ানের মুখ মুছে দেয় ওড়না দিয়ে, তারপর কপালে একটা চুমু দিয়ে বলে, আজকে প্রথম, আজকেই শেষ। আর জন্য কাঁদতে না দেখে হাত মুখ ধুয়ে আসেন। দায়ান প্রথমে খেতে চায়নি, সোয়া জোর করে দায়ানকে খাইয়ে দেয়। আরেক প্লেট থেকে নিজেও খেতে থাকে। সোয়া হাত ধুয়ে দায়ানের মুখটা মুছে দিয়ে রান্নাঘরে প্লেট রেখে আসে। দায়ান শুয়ে পড়তে বলে হাঁটা দেয়। দায়ান সোয়াকে আটকে দেয়। আর যেও না প্লিজ। সোয়া দায়ানের কথাতে পাত্তা না দিয়ে ঘুরে ফিরে বিছানায় শুয়ে পড়ে। দায়ান এখনও বসে আছে, সোয়াকে দেখছে। সোয়া শুয়ে 2 হাতে বাড়িয়ে দায়ানকে চোখের ইশারায় কাছে আসতে বলে। দায়ান সোয়ার ইশারা পেয়ে এক মুহূর্ত দেরি করে না, সোয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। জান, আজ যদি একটু অভদ্র হই তুমি কি রাগ করবা? সোয়া কোনো কথা বলে না, দায়ানকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে আর মনে মনে প্রতি করে, আজ থেকে আপনাকে আমি নিজের প্রাণ থাকতে কখনো ছেড়ে যাব না। সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকবো। আজ সকালটা অন্যরকম স্নিগ্ধতা, কিছু পাওয়ার আনন্দ। কতজন পারে নিজের ভালোবাসার মানুষের মায়াময় মুখটা দেখে সকালটা শুরু করে? সবার ভাগ্যে থাকে না নিজের ভালোবাসার মানুষটার কোমল স্পর্শে ঘুম থেকে জেগে ওঠা। সোয়ার ঘুম ভেঙে যায়, চোখ পিট পিট করে তাকায়। ঘুমে এখনও চোখে আছে, তাও প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে ঘুমটা ভেঙে। অনেক সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিজের উপর ভারী কিছুর আভাস পেতে হক চোখে যায়, তাতে চোখ খুলে তাকায়। দায়ানকে দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছিল, বুঝতে পারছিল না উনি এখন কি করছে। সকালে ঘুম থেকে উঠলেও কয়েক মিনিটের মধ্যে সব মাথা থেকে আউট হয়ে যায় সর। তাই হঠাৎ করে দায়ানকে দেখে তাই হয়েছে। কিছু সময়ের জন্য সব ভুলে অবাক হয়ে তাকিয়েছিল দায়ানের ঘুমন্ত মুখোশের দিকে। পরক্ষণে কালকের ঘটনা যাওয়ার সব ঘটনা মাথায় এলো তার। সারা রাত দায়ানের ভালোবাসাময় পাগলামির কথা ভাবতে চোখ মুখ রক্তিমভাবে ছেয়ে যায়। দায়ানের ভালোবাসার গভীরতা কতটা সে কালকে খুব ভালো করে উপলব্ধি পেরেছে। এসব ভাবতে ভাবতে নিজের হাত বাড়িয়ে দায়ানের আলগোছে চুলগুলো ভেতরে হাত গলিয়ে দেয়। মনে মনে এক অজানা শিহরণ কাজ করে। দায়ান শান্তিতে ঘুমাচ্ছে, কি নিষ্পাপ মুখ। সোহা ভাবতে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এই মানুষটা তার, সম্পূর্ণ তার। এই মানুষটা তাকে ভালোবাসে। নাই বা বলল মুখে ভালোবাসে, প্রতিনিয়ত নিজের কাজের দ্বারা প্রমাণ করে চলছে নিজের ভালোবাসা। মুখে মুখে সারাদিন বললেই ভালোবাসা হয় না, কাজের দ্বারা প্রমাণ করতে হয় ভালোবাসা। সোয়া এক দৃষ্টিতে তাকিয়েছে দায়ানের দিকে। সকালে মিষ্টি রোদ এসে পড়ায় চোখ মুখ মাঝে মাঝে কুঁচকে ফেলছে দায়ান। সোয়ার খুব ব্যাপারটা মজা লাগলো। সোয়া দায়ানের মুখের কাছে হাত রেখে রোদ আটকে, চোখের উপর রোদের আভাস সরে গেলে দায়ান মুখটা স্বাভাবিক হয়ে যায়। সোয়ার মাথায় দুষ্টু বেঁচেছে, সে একবার হাত দিয়ে রোদ আটকায় তো একবার হাত সরিয়ে দেয়। সোয়া হাত সরালে দায়ান চোখ মুখ কুঁচকে ফেলে। অনেকবার এমন করার পর সোয়া শব্দ করে হেসে দেয়। সোয়ার হাসি দিয়ে রুমে ঝংকার তুলে দেয়। দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় যেন সেই সুর বাড়ি হয়ে প্রতিধ্বনিত হচ্ছে। সোয়ার মিষ্টি হাসির শব্দে দায়ানের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকাতে সামনে তাকিয়ে নিজের মনটা ভরে উঠে সোয়াকে হাসতে দেখে। সোয়াকে আর একটু নিজের সাথে জড়িয়ে মুখ গুছিয়ে বলে ঘুম ঘুম করে, গুড মর্নিং মাই লাইফ।
সব মিনমিনিয়ে বলে গুড মর্নিং। কখন ঘুম থেকে উঠলে? এই তো একটু আগে। এত সকালে ওঠার কি দরকার ছিল? আর একটু ঘুমাতে পারতে। এমনিতে তো সারা রাত ঘুমোনি। এত সকালে উঠে পড়লে শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না। তারপর আবার কাল রাতের কথা মাথায় আসতে লজ্জায় মিয়ে যায়। মাথা নিচু করে চোখ বন্ধ করে দায়ানকে নিজের উপর থেকে সরাতে চায়। সোয়া দায়ানকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কায়। সোয়া যতবার দায়ানকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কায়, দায়ান হাতের বাঁধন আরো শক্ত করে আগলে ধরে শোকে। উমা, আলুর ভর্তা বানিয়ে দিলে গো আমায়। শোন প্লিজ, হাড্ডিগুড্ডি সব গুঁড়ো করে দিল। দায়ান এবার হাতের বাঁধনটা কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। শোয়ার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে আনে। গালে নাক ঘষে দায়ানের এরকম ভালোবাসাময় স্পর্শে শিউরে ওঠে। দায়ান সাতবিন খালি পিঠ খামচে ধরে কাঁপা কাঁপা গলা বলে, কি করছেন? ছাড়ুন প্লিজ। আমি উঠবো, ফ্রেশ হয়ে রান্না করতে হবে তো। জামেলা খালা অসুস্থ, খাবার খাবে না। বেলা তো অনেক হয়েছে, আপনার অফিস নেই। এভাবে থাকো না প্লিজ। এই একবেলা না খেলে কিছু হবে না। আর অফিস আমার শালা সামলাবে। শালা মানে কে সামলা? কেন, তোমার রুশ ভাই? ও, তাও উঠুন, শাওয়ার নিয়ে রান্না করতে হবে। খুব খিদে পেয়েছে আমার। এমন করে না যান, একটু থাকো না। দায়নের কণ্ঠে আকুলতা। শোয়ার কলিজাটা ধক করে উঠে দায়নের কণ্ঠ শুনে। মনে পড়ে যায় দায়নের বিষাক্ত হতে। দুই হাতে দায়নের মুখটা নিজের ভালোবাসার কাছে এনে সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। দায়ন মুচকে এসে চোখ বন্ধ করে নিজের প্রিয়তমর ভালোবাসাময় স্পর্শ উপভোগ করতে থাকে। তারপর দায়ান শক্ত করে জড়িয়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। দায়ান সোহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, যান আর একটু ভালোবেসে। একদম না, ছাড়ুন, উঠবো। ফ্রেশ হয়ে রান্না করতে হবে, খুব খিদে পেয়েছে। খিদে না চাই আমার থেকে, শুধু পালানো তার না। তারপর সোহাকে কোলে উঠিয়ে বলে, চলো দুজনে একসাথে ফ্রেশ হবো। একদম না, ছাড়ুন আমায়। আগে আমি ফ্রেশ হবো, তারপর আপনি। একসাথে। আরে, সোহার কিছু বলতে পারে না। দায়ান সোহার কথা পাত্তাই দেয় না। প্রায় 30 মিনিট পর দুজনে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে সোহা কটমট দৃষ্টিতে দায়ানের দিকে তাকিয়ে শুতে যাচ্ছে। দায়ান সোহার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। অসভ্য, তোমার বর, বলে খাটের উপর বসে পড়ে। চোখ দিয়ে ইশারা করে সোয়াকে দেখে মাথা মুছে দেওয়ার জন্য। সোয়া এগিয়ে এসে নিজের ওড়না দিয়ে দায়ানের চুল মুছতে থাকে। দায়ান সোয়ার কোমর জড়িয়ে ধরে চুপটি করে বলে, মাথা মোছা শেষ হলে নিন, আপনি এবার যা করার করুন। আমি গেলাম রান্নাঘরে। আপনার কফি লাগবে? দিলে মন্দ হয় না। মাথাটা একটু ভাল লাগছে। তোমার অসুবিধা হলে থাক। এত বুঝতে হবে না আপনাকে। চুপ করে বসুন, আমি কফি দিয়ে যাচ্ছি, বলে সোহাগ বেরিয়ে যায়। দায়ান সোহাগ যাওয়ার দিকে তাকিয়ে শুয়ে পড়ে বিছানায়। সকালাতে নেহার শাশুড়ি আর তমা কি যেন নিয়ে আলাপ আলোচনা করছে। দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মিটিং চলছে। নেহা ওনাদের চা দিতে গেছিল। নেহাকে দেখে দুজনে চুপ হয়ে যায়। একেবারে নীরব, কারো মুখে কোনো কথা নেই, যেন ওনারা কোনো কিছুই জানতে না। এমন একটা চুপচাপ আছে, এরকম একটা ভাব নিয়ে। নেহা এদের কাণ্ড দেখে অবাক হয়। কি এমন বলেছে এরা যে আমাকে দেখে চুপ হয়ে গেল? মনে মনে ভাবে। রান্নাঘরে যাওয়ার সময় নানি শাশুড়ি ডেকে ওনার রুম থেকে নিয়ে এগিয়ে যায় নানির রুমে। নানি ডেকেছেন আমায়? হ্যাঁ, আয় বস্ত্র নাদবো আমার পাশে। নেহার খুব ভালো লাগে। নানি এখন আর গম্ভীর থাকে না, কথা বলে, নেহার সাথে নানান গল্প করে। অমিরের সুখবরটা দেখেছিস? না নানি, উনি রাতে আসলে দিব। হ্যাঁ, দিয়ে ফেলিস। বাড়িতে জানিয়েছিস? না মানে, আসলে লজ্জা লাগে রানী, বাবা মার সাথে কি করে বলি। আহারে আমার লজ্জাবতী নাটবউটা। বিনিময়ে নেহা মুচকে হাসে। সব সময় এরকমভাবে হাসবি, হাসলে তোকে খুব সুন্দর মানে। নে তোর বাবা মাকে ফোন লাগিয়ে দে, আমি কথা বলি। নেহা বাবা মাকে কল দিয়ে নানির কাছে দেয়। নানি নেহার বাবা মার সাথে কুশলাদি বিনিময় করে, সব খুলে বলে। ওনারা শুনে খুশি হয়। আরও অনেক কিছু নানান আলাপ করে ফোনে। নানি নেহাকে নানান পরামর্শ দিতে থাকে, কী খাবে, কোন কোন কাজ করতে পারবে, আরও নানান কথা। নেহা সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে এসে এই সুখবরটা নিজের সোহাকে জানাবে। বোন যে কী খুশি হবে ভাবতেই নেহার আনন্দ লাগছে। নেহা যদি জানতো তার শাশুড়ি কী খেলা খেলছে তার সাথে। নেহা নিজের রুমে এসে সোহাকে ফোন লাগায়। সোহা ফোনটা রান্নাঘরে তাকের উপর রেখে রান্না করছিল। সেই সময় নিজের ফোনটা বেজে ওঠে। সোহা রান্না থেকে মনোযোগ সরিয়ে নিজের ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে আপু নামটা জল জল করছে। সোহা মনটা আনন্দে নেচে ওঠে। হাতে হলুদ লেগে আছে, সেটা ধুয়ে হাত মুছে তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। হ্যালো আপু, কেমন আছিস? হ্যাঁ, কথা তোর এতদিন মনে পড়লো।
হ্যাঁ বোন, ভালো আছি। সরি শোনো, সংসারে ব্যস্ততায় কল করে হয়ে ওঠানো সবসময়। তা বল, তুই কেমন আছিস? অনেক ভালো আছি আপু। তা কি করছে আমার বোনটা? তোমার বোনটা রান্না করছে? এত সকাল হয়ে গেল, এখন রান্না বান্না খাবি কখন? ঘুম থেকে একটু দেরি হয়েছে এই আর কি। নিয়ে অবাক হলো, বা তোর ঘুম থেকে উঠতে দেরি হয়, ভাবা যায় না মানুষটা আসলে হয়েছে কি। আর বলতে হবে না, বুঝতে পেরেছি সারা রাত জেগে থাকলে সকালে উঠতে তো লেট হবে। মজার ছেলে বলে ওঠে নেহা। সোয়া মুখ লজ্জা হয়ে যায়। ধ্যাত আপু, তুমিও না ভুলে যেও না আমি তোমার ছোট বোন। হ্যাঁ পাকনা বুড়ি, আর লজ্জা পেতে হবে না। শোন, তোর জন্য একটা সুখবর আছে। তাই নাকি? কি সেটা তাড়াতাড়ি বলো, আমার তর্স হচ্ছে না। তুমি খালামণি হতে চাচ্ছ? কি বললে আপু? সত্যি? সোয়া খুশি হয়ে যায়। বোন এটা করো না, ওটা করো না, এই খাবার না, ওই খাবার না ধরনের পরামর্শ দিতে থাকে। নিয়ে মিটমিটে হাসে। ছোট বোনটা বড় বোনকে শিখিয়ে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না। আরও কিছু সময় কথা বলে ফোন রাখতে দেয়। সোয়া নিজে আনন্দ সামলাতে না পেরে চিল্লিয়ে লাফিয়ে ওঠে। দেন ড্রয়িং রুমে সোফায় বসে কাজ করছিল। সোয়া চিল্লানো শুনে দৌড়ে এসে, ঠিক আছে জান, কি হয়েছে? কোথাও ব্যথা পেয়েছো? বলে সোয়ার হাত চেক করতে লাগলো। কি হয়েছে বলছো না যে? বেবি হবে? নারায়ণ শোয়ার কথা শুনে শুকনো বিষম খেয়ে যায়। কি বলছে মেয়েটা? এসব কি পাগলামি করছে? এত তাড়াতাড়ি বেবি হয় নাকি? এগুলো সময়ের ব্যাপার। এসব নিয়ে একদম মাথা ঘামানো। পড়াশোনা মন দাও। কালকে যেন কি বলেছে, আমাদের অনেকগুলো বেবি হবে। ওই কথায় মাথাতে ঘুরতেছে, তাই না? আরে আমি আমার কথা বলতেছি না, আমার আপুর বেবি। ওয়াও, আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। আমি খালামণি হব, আপনি খালু। এই, আপনি আপুর সাথে দেখা করতে নিয়ে যাবেন আমায়? ওকে, আর কয়েকটা দিন যাক, তারপর আমি নিয়ে যাব। বাড়িতে একেবারে ঘুরে আসবো। খুশিতে দায়ানকে জড়িয়ে ধরে। দায়ান মুচকে এসে সোয়াকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি এই দিনটার অপেক্ষা করব। কবে তুমি আমাকে এই সুখবরটা দিবে? আশা করি বেশি অপেক্ষা করতে হবে না। লজ্জায় দায়ানের বুকে মুখ গুজে বলে, যা। বিকেলে বাগানে এসে পানি দিচ্ছে আর ফুল গাছগুলো ছুঁয়ে দিচ্ছে। দায়ানার এসে দোলনায় বসে। হঠাৎ করে মনে হলো রুশ বলেছিল ওই শাকচুনি তিশা কী কারণে যেন সুইসাইড করেছিল, দায়ানের থেকে জেনে নিতে। তাই ভেবে দায়ানের পাশে দাঁড়ায়। শুনুন, রুশ ভাইয়া কাল আপনার সম্পর্কে সব বলেছে আমায়, এমনকি ওই ডাইনি তিশার কথাও। শুধু একটা কথা বলেনি। দায়ান ভুরুছে বলে, সব বলেছে তোমায়? ভালো হয়েছে, তোমার সব জানার দরকার। বলে সোহাকে টান দিয়ে নিজের কোলে বসায়। এবার বলো আমার কলিজা, কি জানতে চাও? কি বলেনি আপনার ভাই আপনাকে? বলে নাক ঘষতে থাকে সোয়ার গালে। সোয়া আবেশে চোখ বন্ধ করে নেয়। কাঁপা কাঁপা বলে বলে, তিশা কেন সুইসাইড করেছিল? সোয়ার কথা দায়ান হঠাৎ করে ঘোর থেকে বেরিয়ে এসে, এই কাম সাজছে শালা রুশ, এটা কেন বলতে গেল? এখন কি বলবে? সত্যি বললে তো ঝাড়ু পিটা করবে। বলে শুকনো ঢোক গিলে সোয়ার দিকে তাকায়। সোয়া দায়ানের দিকে তাকিয়ে উত্তরে আসে। দায়ান সোয়ার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে আমতা আমতা করবে, থাক। দায়ানকে আমতা আমতা করতে দেখে সোয়া জিজ্ঞাসা করে, কি হলো বলছেন না কেন? বলুন, বলেন। কি হয়েছে কি পাগলি? শুনো না, এসব কথা পরে হবে। এখন এসব কথা না থাক, পরিবেশটা এনজয় করি। না না, এনজয় পরে এনজয় করবো। আগে যা জানতে চাইছি বলুন। না না, বললে হয় না। অপর রাগ দিয়ে বলে, আপনি বলবেন? আমার কিন্তু রাগ উঠতেছে, বলে দিলাম। দায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। আসলে তিশা কিছুটা পাগলামে সাইকো টাইপের। এই মেয়ে কোনোভাবে মানানো যেত না। সে সবসময় যা লাগতো বা করতে মন চাইতো সেটাই করতো, কোনো কিছু পরোয়া করতো না। কিছু বুঝতেই চেষ্টা করছিল এমন অবশ্য ছিল না। খুব ভালোই ছিল। রিলেশনে যাওয়ার পর আস্তে আস্তে কীরকম হয়ে যেতে শুরু করলো, তা বেশি কিছু বলতাম না। তো একদিন বায়না ধরলো ওর সাথে এনগেজমেন্ট রাখতে হবে, তাও আবার আমার সকল ফ্রেন্ডদের সামনে। ওর পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবে না, পরিবারকে জানানো যাবে না, আমাদের বিষয়টা গোপন রাখতে হবে। প্রথমে আমি রাজি হইনি, নানান বাহানা দিয়ে চলে যাই, কারণ তখন রিলেশনে প্রথম দিকে ওর প্রতি কোনো ফিলিং ছিল না। প্রায় এক সপ্তাহ নিয়ে এরকম পাগলামি করতে লাগলো এনগেজমেন্ট করার জন্য। আমি রাজি হতে চাচ্ছিলাম না, কারণ এমনিতে বাবা মাকে না জানিয়ে রিলেশনে গেছি। অবশ্য কিছুটা আন্দাজ করতে পেরেছিল। আমি জানি না, মুখে না বললেও মনে মনে খুব কষ্ট পেয়েছিল। মায়ের কাছে কোনোদিন কিছু লুকায়নি, এত বড় একটা কথা লুকিয়ে গেছি। তিশা ওকে অনেক বুঝিয়েছি যে পরিবারকে বলে পরিবারের উপস্থিতি সব রিচুয়াল মেনে
ওকে ঘরে তুলবো। সে মানতে না। একদিন খবর পেলাম তিশা নাকি সুইসাইড করার চেষ্টা করছে, হাতে শিরা কেটে। ওই ওই দিন দৌড়ে হাসপাতালে গেছিলাম তিশার জেদের কাছে হার মেনে। ওই দিন আমি ওকে আংটি পরাই রুশ আর আমার অন্য দুটো ফ্রেন্ডের সামনে বলে শোয়ার দিকে তাকায়। শোয়া চুপচাপ বসে দায়ানের কথা শুনছে। তারপর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জানতে পারলাম সবই ছিল তার নাটক, টাকার লোভী। আমার টাকা দেখে আমার সাথে রিলেশনে গেছিল, আমার মাঝে মাঝে টাকা নিত। সকলের আড়ালে এনগেজমেন্ট করা রাখা একটা নাটক ছিল। আসলে ওর ফ্রেন্ডদের সাথে একটা ফরেন ট্যুর দিতে চেয়েছিল। ওর বাবা টাকা দিতে পারেনি তো, আর আমার কাছে এতগুলো টাকা চাইতে পারছিল না, তাই এসব নাটক সাজিয়েছিল। যেটা রিংটা বিক্রি করে টাকা পায়, আর আমায় ভালোবাসেনি। আমার টাকা দেখে নাটক করছিল ভালোবাসার। যখন দেখলো বাবা মা কেউ নেই, তখন ভেবেছে আমার টাকা পয়সা থাকবে না, আমি বিজনেস সামলাতে পারবো না, সো আমার কাছে টাকা পয়সাও থাকবে না, তাই ওর বাবার দোহাই দিয়ে চলে যায় বলে দায়ান থামে। সো এখনও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। দায়ান সোহার কোমর জড়িয়ে আর একটু মিশিয়ে নিয়ে বলে, কী হলো, চুপ হয়ে গেল কেন? সব কিছু বলে দিলাম, আর কিছু তোমার অজানা নেই। আপনি ওর হাতে আংটি পরেছেন বলে ছলছল চোখে তাকায় দায়ানের দিকে। দায়ান অসহায়ের মতো রাগ করে না যান, সব পরিস্থিতি আর তিশা করতে বাধ্য। সোহা দায়ানের কোল থেকে উঠে দাঁড়ায়, তারপর দায়ানের দিকে আঙ্গুল তাক করে বলে, আপনার সাহস তো কম না? একেই তো বিয়ের আগে হারাম সম্পর্ক, তার উপর আংটি পরেছেন। তারপর দায়ানের হাত দেখে বলে, এই হাত দিয়ে তিশাকে ছুঁয়ে আংটি পরেছিল না? এই হাত দিয়ে আমাকে ছুবেন না বলে দিলাম, একদম ছুবেন না। ছুতে আসলে আপনার হাত কেটে দেবো। কি বলো এগুলো? আমি তো পরিস্থিতির শিকার ছিলাম জান। ঢং করতে আসছে। নিজের বউকে এখনো পর্যন্ত একটা আংটির গুঁতো পরাতে পারলো না, প্রেমিকাকেই ঠিকই পড়েছে। রাগ করে নেব, আসো আসো বলেই ধরতে যায়। সোয়া রাগের ভান করে বলে যায়, এই হাত সরান, নয়তো আপনার হাত কেটে দিব। বলে সোয়া বাড়ির দিকে চলে যেতে থাকে। দায়ান সোয়ার পিছু পিছু যেতে থাকে। এই যান, ঠিক আছে, কাছে এসো, আর এই হাত দিয়ে ছুঁয়ো না। হাঁটা থামিয়ে সোয়া দায়ানের দিকে তাকায়। দায়ান মুচকে এসে বলে, হাত দিয়ে ছুবো না, তবে ঠোঁট দিয়ে ছুবো। বলে সোয়া চোখ বিড়বিড় করে তাকে বলে, অসভ্য। তবে শুধু আমার এই পাগলামির জন্য। এটা ঠিক করে রেখেছে অমিকে আজ রাতে মাঝে সব জানাবে। আচ্ছা, অমি যখন জানবে ও বাবা হতে চলছে, ওর রিয়াকশন কেমন হবে? খুশি হবে না রেগে যাবে? পরক্ষণে ভাবে, অমি এই বাচ্চাটা চাইবে তো, নাকি শাশুড়ি মায়ের মতো অমিও খুশি হবে না? সে যাই হোক, অমি খুশি না হলে নাই, এতে তো নেহার কোনো দোষ নেই। নিজের বাচ্চার কোনো ক্ষতি হতে দিবে না। সে একজন আদর্শ মা হবে, সবসময় আগলে রাখবে, কোনো কষ্ট পেতে দিবে না। কথাগুলো নিজের পেটে হাত রেখে বিছানায় বসে মনে মনে ভাবতে থেকে। তখনই কেউ দরজায় নক করে। তাকে দেখে শাশুড়ি, বৌমা আসবো? এমন ডাকে নেহা কিছুটা অবাক হয়, তাও নিজেকে সামলে বলে, জি মা আসুন। শাশুড়ি মুচকি এসে ভিতরে এসে নেহার পাশে বসে। নেহার মাথায় হাতে করে, বৌমা শোনো, তুমি অমিকে মনে হয় আজই সুখবরটা দিতে চাও, তাই না? নেহা মাথা নেড়ে বলে, আমি বলেছিলাম না বৌমা, আজ কিছু বলো না। নেহা কপালে ভাঁজ ফেলে শাশুড়ির দিকে তাকায়। না, বলেছিলাম কি, আর মাত্র 3 মাস রয়েছে তোমার শাশুড়ির ইলেকশন। দেখো ওরা এখন ব্যস্ত, এখনই এত ব্যস্ত, কতদিন পর আরও হবে। তুমি মা হতে জানতে পারলে, আর অমি তো কাজে মন দিতে পারবে না। ধরো ইলেকশন, তোমার শ্বশুর হেরে গেল, তার জন্য তখন কিন্তু সবাই এই বাচ্চাটাকে দুষবে। তুমি কি চাও সবাই ওকে অলক্ষ্যে বলুক? ভোটের দিন জানবা, দুই সুসংবাদ একসাথে পেলে ভাবো কতটা খুশি হবে। নিয়ে অনেক ভেবেচিন্তে বলে, ঠিক আছে মা, আপনি যা চাইবেন তাই হবে, আমি এখন ওনাকে কিছু বলবো না। মহিলা খুশি হয়ে নেহার মাথায় হাত বুলিয়ে চলে যায়। নেহা গভীর ভাবনা ডুব দেয়, যার কোনো কুলকিনারা নেই। অপেক্ষার পর গুনতে গুনতে দিন চলে যায়। ওই দিনের পর নেহাকে নিয়ে নানি শাশুড়ি ডাক্তারের কাছে নিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে জানায় বেবির বয়স 2 মাস হতে চলছে। দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। এখন নেহার বেবি 4 মাস। এখনও অমিকে বলা হয়নি, যদিও নেহার পেট দেখে বোঝা যায় না, ভালোভাবে খেয়াল করে না, আর অমির ওই দিকে তো কোনো খেয়াল নেই। রাতে কি রান্না করবে তা জানার জন্য শাশুড়ি রুমের দিকে যাচ্ছিল। দরজার পাশে থেকে শাশুড়ি আর তোমার কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। হাত পা মৃদু কাঁপছে। ফুপি, অমির ভাইরে কবে আমার করে পাবো বলো তো? আমার যে আর তর্স হয়েছে না। ধৈর্য ধরে থাক, কিছুদিন ঠিক সময়ে পেয়ে যাবি। আর পাচ্ছি না ফুপি, কীভাবে পারবো বলো? নিজের ভালোবাসার মানুষকে কি অন্যের পাশে সহ্য করা যায়?
তার উপর আবার ওই মেয়েটা মা হবে। তুমি ভাবতে পারছো ফুপি আমার কষ্টটা? চিন্তা করিস না মা, তুই আমার ছেলের বউ হবি। ওই মেয়ের এমন অবস্থা করবো না যে অমি নিজ থেকে বাড়ি থেকে বের করে দেবে। সব অমির বাবার জন্য হয়েছে। লোকটা নিজের রাজনীতির জন্য কিছু না বুঝে নিজের নাম বাড়ানোর জন্য যেন আরও সম্মান পায়, এই জন্য মেরে ছেলের গলায় ঝুলিয়ে দিছে। এই মেয়ের বাবাকে গ্রামের মানুষ অনেক সম্মান করে, আর তাই নিজের লাভের জন্য লোকটা এমন করলো। আমার কত শখ ছিল আমার তমাটারে আমার ছেলের বউ করবো, সে শখ আমি কিছুতেই অপূর্ণ রাখবো না। দেখিস, একটু ধৈর্য ধরে পড়ে থাক। নিয়ে এসব কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না, দরজা ঠেলে ভেতরে চোখ দিয়ে পানির স্রোত ধারা বয়ে চলছে। এই জন্য আমাকে আপনার এত পছন্দ, তাই না? অপছন্দ, তাই না? আর এতদিন ধরে কারণ খুঁজতে মরছি, কেন আপনার আমাকে এত অপছন্দ। আজ এখানে আর না আসলে জানতেই পারতাম না। আমাকে আগেই বলে দিলেন, তাহলে আমি বিনা বাক্যে চলে যেতাম। এমন নোংরামি খেলা না খেললেও পারতেন। নিজের একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে কি সুন্দর পরিকল্পনা সাজাতেন। বাহ, আপনার প্রশংসা না করে পারলাম না। নেহার শাশুড়ি তেলতে উঠে বলে, মুখ সামলে কথা বলো। এতদিন অনেক সহ্য করছি তোমার চ্যাটাং চ্যাটাং কথা, আর সহ্য করবো না। আমিও অনেক সহ্য করছি, আর না। ঠিক তখনই নেহার শাশুড়ির চোখ যায় নেহার পিছনে ড্রয়িং রুমে। ওনার দরজা বরাবর ড্রয়িং রুম, ওই দিক থেকে অমি ঢুকে এইদিকে এগিয়ে আসছে। মুখের অবস্থা দেখে বোঝা যায় খুব রেগে আছে। আসলে অমি রেগে আছে ইলেকশনের ঝামেলা নিয়ে, মাথাটা খারাপ। আজ বিরোধী দলের সঙ্গে চোটপাট ঝামেলা মারামারি হয়েছে। এখন জরুরি কিছু কাগজ নিতে বাড়িতে আসে। কাগজগুলো বাবার রুমে আলমারিতে রাখা, তাই নিতে এসেছিল। অমির মা অমিকে রুমে আসতে দেখে তমাকে চোখের ইশারায় বোঝায়। তমাও ইশারা বুঝে শয়তানি হাসি দেয়। অমি রুমের দিকে এগিয়ে আসতে নিলে অমি মা নেহার হাত দুই হাত নিজের মাথার দিয়ে চুলগুলো এলোমেলো করে দেয়। হঠাৎ এমন কাছে নেহা হকচকে যায়। তমা নেহার হাত ধরে দুজনে এমন ভাব যেন নেহা ওনাদের চুল টেনে ধরেছে আর বলতে থাকে, বৌমা কী করছো, ছেড়ে দাও আমাদের। আমার ভুল হয়ে গেছে, এমন হবে না। বয়স হয়েছে তো, তাই সব কাজ ঠিক মতো করতে পারি না, ছেড়ে দাও। আমার চুলে ব্যথা পাচ্ছি, আর টেনো না। তমাও ন্যাকামি করে, ভাবি ছেড়ে দাও ফুপিকে। ফুপি, কাজ আমি করে দিচ্ছি, তাও ফুপিকে ছাড়ুন, উনি ব্যথা পাচ্ছে বলে কাঁদার অভিনয় করে। দুজনে মাঝে নেহা না কিছু বুঝে উঠতে পারছিল, আর কিছু বলতে পারছিল না। এমন সময় দরজার পাশে এসব দাঁড়িয়ে মাথায় রক্ত উঠেছে। তার মায়ের গায়ে হাত তুলছিস, এত বড় সাহস! নেহা বলে চিল্লিয়ে উঠে। নেহা ভয় পেয়ে পিছনে তাকায়। ততক্ষণে অমি নেহার চুলের মুঠ শক্ত করে ধরে ফেলে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিস? গায়ে হাত তোলা কাকে বলে তোকে আজ আমি ভালো করে বোঝাবো, বলে ধাক্কা দিয়ে নেহাকে নিচে ফেলে দেয়। কোমরের বেল্ট খুলে এলোপার ধরে মারতে থাকে নেহার পিঠে। নেহা চিল্লিয়ে কাঁদছে, আর অমি আমার কথাটা একবার শুন। আর লাগছে অমি, কে শুনে কার কথা? আজ সব রাগ নেহার উপর মেটাতে ব্যস্ত অমি, কোনো কথা নাকে ঢুকছে না। এক পর্যায়ে মারতে মারতে ক্লান্ত হয়ে অমি থেমে যায়। শেষ পর্যায়ে নেহার তল পেটে জোরে লাথি মারায়। নেহা আল্লাহ গো বলে পেট ধরে চিল্লিয়ে ওঠে। কোমরের নিচের অংশ অবশ হয়ে বানিয়ে ফেলছে। রক্তে মেঝেতে থাকা সাদা টাইলস লাল বর্ণ ধারণ করছে। অমি এখন নিজের দিকে তাকায় না, তাকালে দেখতে পেত নেহা আর নিজের চোখ খুলতে পারছে না, আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলছে। অমি দাদি এত চিৎকার চেঁচামেচি শুনে অর্ধেক নামাজ শেষ হয়ে এসে দেখতে এসেছিল, এসে নেহাকে ওই অবস্থায় পড়ে। তারপর অমিকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাকিয়ে খুঁজতে থাকে। ওনার অবস্থা বুঝতে বাকি নেই কী হয়েছে। আল্লাহ, মেয়েটাকে মেরেই ফেললি সব মিলে। অমি, তুই মানুষ? জানোয়ারের বাচ্চা, নিজের সন্তান জন্ম দেওয়ার আগে শেষ করে দিলি। অমি অবাক হয়ে নানির দিকে তাকায়। ও প্রেগনেন্ট ছিল? অমির নানি ততক্ষণে নেহার পাশে বসে নেহাকে ডাকতে থাকে। অমি নিচের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। ফ্লোরে রক্তে মাখামাখি। নিজের বাচ্চা কথাটা বারবার কানে বা রেখেছে। নেহার পাশে বসে নেহাকে ধরতে যায়, কিন্তু নানি দেয় না। খবরদার, ওরে তুই ছুবি না, খুনি তুই, বলে অমির নানি কাঁদতে কাঁদতে নেহার বাবাকে কল মাকে কল লাগায়। ওদিকে নেহার নাম্বার দিয়েছিল, কাঁদতে কাঁদতে সব খুলে দেয়। ওনারা খুব শিগগিরই আসছে জানিয়ে দেয়। উনি নেহার মাথাটা কোলে নিয়ে বিলাপ করতে থাকে। অমি একটু হাঁটু গেড়ে এক ধ্যানে নেহার মুখের দিকে তাকিয়ে থাকে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে।
অমির মা তমা এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এখন একে অপরের দিকে তাকায়, এমনটা চায়নি তারা। তারা তো চেয়েছিল যেন অমি নেহাকে তাড়িয়ে দেয়। এখন কি হবে? মরে গেল না তো মেয়েটা। শোয়া উল্টো শুয়ে বই মেলে গুনগুন করে গান গাইতেছিল। আজ ভার্সিটি যায়নি। দায়ান সকালে খাবার খেয়ে অফিসে চলে গেছে আর অনেক আগে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, এখনো কোনো ফোন দিচ্ছে না লোকটা। একটু পরপর কথা না বলে ভালো লাগে না। এসব ভাবনার মাঝে দায়ান রুমে ঢুকে। সোয়া দায়ানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আরে আপনি এসে পড়লেন যে? আমাকে ছাড়া ভালো লাগছিল না বলে মুচকে আসে। দায়ান বিছানায় বসে সোয়াকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে দেয়। সোয়া চোখ বন্ধ হওয়ার উপকরণ। সোয়াকে জড়িয়ে রাখা অবস্থায় এক হাতে ড্রয়ারটা খুলে সোয়ার ইনহেলারটা নিজের পকেটে ঢুকে। তারপর সোয়ার মাথায় হাত বাড়ি বলে, যান, চলো না, তুমি না বাড়ি যেতে চেয়েছিলে, আজ যাবে। এখন পাগল হয়ে গেছো নাকি? পরক্ষণে বলে ওঠে, আমার বাড়িতে সবাই ঠিক আছে তো? এই চুপ করে আছেন কেন? আমার বাড়িতে সবাই ঠিক আছে। দায়ান কি করে সোহাকে বোঝাবে? এখন কিছুই বলা যাবে না। বললে মেয়েটা পাগলামি শুরু করবে। ওইখানে গিয়ে তারপর না হয় কিছু একটা বলা যাবে। এখন বললে সামলানো মুশকিল হয়ে যাবে। দায়ান সোহার মুখটা দুই হাতে নিয়ে বলে, বাড়ির সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়নি? এত হাইপার হতে হবে না, ওকে? আজ অফিসে কোনো কাজ নেই, তাই আমি আর রুশ ভাবলাম একটু ঘুরে এসে মাইন্ডে ফ্রেশ হবো। ভাবলাম তোমাকে নিয়ে যাই, যাও রেডি হও। সোহা যেন এইবার একটু শান্ত হলো। ঠিক আছে, আমি 10 মিনিটে রেডি হয়েছে, ওকে। দায়ান সোহার দিকে তাকে বলে, সরি জান। আজ সকালে যখন দায়ান অফিসে কাজে ব্যস্ত, তখন দায়ানের ফোনটা বেজে দায়ান ভেবেছিল সোয়ার কল। পরে ফোনটা হাতে নিয়ে দেখে সোয়ার বাবা। ওই দিনের পর আর কল হয়নি, ভুলেই গেছিল। ধ্যাত, কল করার দরকার ছিল। ভাবতে ভাবতে কলটা রিসিভ করে সোয়ার বাবা পরে সব কিছু খুলে বলে নেহার ব্যাপারে। কাল ভোর রাতে জেলা হসপিটালে ভর্তি করেছে নেহাকে। পরিস্থিতি ভালো না, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। সোয়াকে যেন নিয়ে যায় দায়ান। এসব ভাবনার মাঝে সোয়া জামা পাল্টে বেরিয়ে এসে আয়নার সামনে একটু শাস্তি নেবে। তখনই দায়ান সোয়াকে নিজের কাছে টেনে নিয়ে আটকে দেয়। কী হলো, ছাড়েন, রেডি হবো। লেট হয়ে যাচ্ছে তো। রেডি হয়েছে, আর এটুকুতে চলবে, আর হতে হবে না। আরে কি বলেন এগুলো? এভাবে কেউ যায়? একটু শাস্তি দেন। তুমি সাজলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার ভাই কিন্তু সাথে যাবে। তুমি কি চাও তোমার ভাইয়ের সামনে রোমান্স শুরু করি? আমার কিন্তু কোনো সমস্যা নেই, অসভ্য। চলো চলো, শোয়ার হাত ধরে টানা দেয়। আরে জামা তো নিতে দিন, কিচ্ছু লাগবে না বলে বেরিয়ে যায়। গাড়ির পিছনে সোহার দায়ান বসে আছে। সামনের সিটের ড্রাইভার, পাশে রুশ। 3 ঘন্টা সময় মতো লাগবে। সোহা রুশের সাথে নানান কথা বলে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। দায়ান খুব টেনশনে আছে, না জানি ওইদিকে পরিস্থিতি কীরকম। মনে মনে আশঙ্কা, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর ওরা গ্রামের কাছাকাছি আসে। আরও বেশি রাস্তা বাকি। সোয়া গ্রামে জেলা হাসপাতালে যাওয়ার পাশাপাশি 2 রাস্তা। ওদের গ্রামের রাস্তা না ঢুকিয়ে ওই রাস্তায়। সোয়া তা দেখে চিল্লিয়ে বলে, আরে আরে কী করছেন? ভুল করে ও রাস্তায় চলে যাচ্ছেন তো। ওই রাস্তা দিয়ে গ্রাম ঢুকে। দায়ান সোয়ার হাতগুলো মুঠোর ভিতর নিয়ে গেলে দেখলেই দেখতে পাবে। এখন চুপচাপ আমার কাঁধে মাথা রেখে রেস্ট নাও। শোয়ার ভিতরে ভয় ঢুকেছে, কাঁপো কাঁপো গলে বলে, আপনার হাসপাতালে যাচ্ছেন কেন? কার কী হয়েছে? আমায় চিল্লিয়ে বলে, কেন বলছেন না? কার কী হয়েছে? দায়ানের শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কী হয়েছে বলেই কাঁদতে থাকে। দায়ান কত কিছু বলে সোয়াকে বোঝাতেছে, কিন্তু সে শুনতে নার্স। রুশও বোঝাচ্ছে, কিন্তু সোয়া কারো কথা শুনছে না। এক পর্যায়ে সোয়া উত্তেজিত হওয়া, সোয়া শ্বাসকষ্ট শুরু হয়েছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। দায়ান সোয়াকে আগলে নেয়, মনে মনে ভাবে, যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। এত উত্তেজিত হচ্ছ কেন? গেলেই দেখতে পাবে। আমার এখনই বলো। কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারে না, শ্বাস বেগতিক হারে বেড়ে যাচ্ছে, হাত পা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। দায়ান তাড়াতাড়ি করে ইনহেলারটা বের করে সোয়ার মুখের কাছে নিয়ে ধরে। সোয়া হাত দিয়ে দূরে সরিয়ে দেয়। সে নিবে না। না, যতক্ষণ না বলছেন কার কী হয়েছে আমি নিব না। এমন পাগলামি করে না, তাড়াতাড়ি নাও। কষ্ট হচ্ছে তো হোক, মরে গেলেও নিব, আপনার না বলা পর্যন্ত। সোহার কথা শুনে দায়ান সোহাকে ছেড়ে দেয়। সোহার থেকে দূরে সরে আসে। রোজ তখনও বলে, বোন তুই নে, তারপর আমি তোকে সব বলছি। সত্যি তো? দায়ান দূরে সরে সময় ইনহেলারটা সিটের উপর রেখে দিয়েছিল। সোয়া কাঁপা কাঁপাতে সেটা নেয়, শ্বাস নেয়। শ্বাস দুর্বল হলে আসলেও শরীরটা দুর্বল হয়ে গেছে। আস্তে করে দায়ানের কাছে যায়, দায়ানের কাঁধে মাথা রেখে। দায়ান ঝটকা মেরে নিজের কাছ থেকে সোহাকে সরিয়ে দেয়। রাগে দাঁতে দাঁত পিষে বলে, এই, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন, দূরে থাক। আমার সাথে কথা বলবেন, একদম কাছে আসবে না।
রুশ বলে, কি হচ্ছে দায়ান? মেয়েটা দুর্বল হয়ে যাচ্ছে। দায়ান বলে, দুর্বল মাই ফুড? কি করে বলল? আমি এত বলার পর মরে গেলেও নিবে না, না জানা পর্যন্ত। কাঁদে কাঁদে মুখ করে বলে, ভুল হয়ে গেছে, আর বলবো না, সরি। দায়ান কিছু বলবে, তখনই গাড়ি এসে জেলা হসপিটালের সামনে। কিছু বলতে যাবে, তার আগে গাড়ি থেকে বেরোয়। দায়ান সোহার দিকে তাকিয়ে কিছু না বলে সোহাকে রেখে ভিতরে যায়। বুঝতে পারছে রেগে আছে লোকটা। দায়ান এসে দেখে সোহার বাবা মা কেবিনের সামনে বসে আছে। সোহার বাবা মা নিচে, মাথার নিচে চুপ করে আছে। সোহার মা আঁচলে মুখ ঢেকে কাঁদছে। দায়ান সবার বাবার পাশে গিয়ে বসে, কাঁধে হাত রেখে। উনি মুখ তুলে তাকায়। দায়ানকে দেখতে পেয়ে ধরা গলা বলে, ছোট আব্বা, আমার বড় আম্মাটা। কিছু বলতে পারে না, এদিক ওদিক তাকিয়ে পানি লুকানোর চেষ্টা করে। দায়ান সোহার বাবার কাছে হাত রেখে বলে, চিন্তা করবে না, আমি দেখছি, কিচ্ছু হবে না। সোহার বাবার জন্য ভরসা পায়। এবার নিজেকে স্বাভাবিক করে, ওরা আমার মেয়েটাকে কেবিনে নিয়ে একটা স্যালাইন দিয়ে শুয়ে রাখছে, শুধু শুধু অপারেশন করা লাগবে। কিছু করছে না বাবা, এতক্ষণ রেখে দিলে আমার মেয়ে বাঁচবে না। দায়ানের কথা শুনে বলে, আমি এখনই দেখছি। বলে ডাক্তারের কেবিনে যায়। ডাক্তার বলে, যত টাকা লাগবে অপারেশন শুরু কর, নেওয়ার জন্য কিছু নেয়, কিছু হলে একজনকে ছাড়বো না। ডাক্তার বুঝতে পারে দায়ান খুবই পাওয়ারফুল লোক, আর এনারা সব কিছুই করতে পারে। যদি কেরিয়ারটা শেষ করে দেয়, তাই তড়িঘড়ি করে সব লাগায়। দায়ান মনে মনে তার ছেলে হাসি দেয়। পৃথিবীর টাকার গোলাম মানুষ ঠিকই বলে, টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায়। অসুস্থ মেয়েটাকে সকালবেলা থেকে ফেলে রেখেছে, এখন কি সুন্দর টাকার কথা শুনে সব করেছে। ডাক্তার কেবিন থেকে দায়ান বেরিয়ে এসে তার বাবার বুকে মাথা রেখে কাঁদছে। উনি যত্ন সহকারে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুশ পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে। দায়ান সোহার বাবার পাশে গিয়ে বলে, আঙ্কেল, টেনশন নিবি না, অপারেশন শুরু হবে কিছু সময়ের মধ্যে। 8 ঘন্টার মধ্যে অপারেশন শুরু হয়েছে। এখনো বাবার বুকে লুকিয়ে ফুপিয়ে যাচ্ছে আর বিড়বিড় করছে, আমার আপুর কিছু হলে আমি কাউকে ছাড়বো না, কাউকে না, সব কটাকে আমি নিজে হাতে। রুশ আর দায়ান এক পাশে দাঁড়িয়েছে। ঠিক কিছু সময় পর নার্স বেরিয়েছে। পেশেন্টের বি পজিটিভ, রক্তের ব্যবস্থা রাখুন, 3 ব্যাগ, অনেক রক্ত গেছে, ইমার্জেন্সি লাগবে 1 ব্যাগ। আর ভাই, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। একটা মানুষ কি করে এমন পাষণ্ডের মতো মারতে পারে? সোহার কথাটা শুনে চোখ বন্ধ হয়েছে। ওই দিনের কথাগুলো কানে ভাসছে। কতটা খুশি ছিল আপু বেবিটা নিয়ে। আজ অনেক কষ্টে নিজেকে সামলায়, তারপর বলে ওঠে, আমার আর আপুর গ্রুপ এক না, আমার থেকে নিন। দায়ান সোয়ার দিকে তাকায়। বলে ওঠে, না ছোট আম্মা, আপনি অসুস্থ, আপনাকে দিতে হবে না, আমি দিব, বলে উঠে দাঁড়ায়। নার্স সোহার বাবাকে নিয়ে চলে যায়। দায়ান রুশ সোহাকে ওর মার পাশে থাকার জন্য রক্ত জোগাড় করতে বেরিয়ে যায়। রুশ আর দায়ানের সাথে যেতে চেয়েছিল, দায়ান নেয়নি, দুজনে একা। ওদের পাশে কারো থাকার দরকার, রুশকে পাঠাতে পারছে না, কারণ রুশ এদিকের কিছুই চেনে না। তাই রুশ ওদেরকে রেখে দায়ান যায়। শোন, তোর বোনের দিকে নজর রাখিস। যাওয়ার আগে শোয়ার দিকে তাকিয়ে মেয়েটা বসে বসে একটাই কথা বলছে, আমি ওদেরকে ছাড়বো না। 8 ঘন্টার মাঝে দায়ান রক্ত নিয়ে ফিরে আসে। এত ঝামেলা পোহাতে হয়নি, তাড়াতাড়ি পেয়ে গেছে। এসে দেখে রুশ পায়চারি করছে। সোয়ার মা একইভাবে আঁচলে মুখ ঢেকে গেছে। সোয়াকে কোথাও দেখতে না পেয়ে বুড়ো কুচকায়। নার্সকে ডেকে রক্ত বুঝিয়ে দিয়েছে। রুশ জিজ্ঞাসা করে, সোয়া কই? ওয়াশরুমে গেছে। কতক্ষণ? তুই যাওয়ার কিছুক্ষণ পরে। এত সময় এখানে নেই আর তুই দাঁড়িয়েছিস? ওয়াশরুমে গেছে, এত টেনশনের কিছু নেই। ও তাই নাকি? গিয়ে দেখে এত ওয়াশরুমে আছে কিনা, কিন্তু যা আমি বলছি। রোজ দায়ানের দিকে তাকিয়ে চেক করতে চাই। কিছু সময়ের মধ্যে ফিরে এসে দায়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। সে পায়নি। দায়ান বলে, পাবে কি? তোর বোন হাসপাতাল থাকলে তো পাবে। আমি ভেবে ভয় পাচ্ছি, তাই করেছে তোর বোন। এই জন্য তোকে বলেছিলাম নজর রাখতে। সোয়া মা মুখ খুলে, বাবা, আমার ছোট মেয়েটা। দায়ান নিজেকে স্বাভাবিক করে বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি, আঙ্কেলের খেয়াল রাখেন। সোয়ার মা মাথা নেয়। দায়ান রুশকে নিয়ে বের হয়। রুশ, শোন, পুলিশ স্টেশন যা, আমি একটা ঠিকানা মেসেজ করছি, ওইখানে আয়। আমি গেলাম। তোর দরজাল বোন মনে হয় এতক্ষণ অ্যাকশন শুরু করে দিছে। বলে দায়ান চলে যায়। রুশ মনে মনে বলে, শালা সবসময় আমাকে পুলিশের চক্করে ফেলে। যেদিন বাড়িতে একটার পর একটা ঝামেলা চিল্লাচিল্লি লেগেই থাকে, সে বাসায় আজ পিনপতন নীরবতা। সে যেন থেমে গেছে।
নিহা যখন ওর বাবা মা নিয়ে যেতে এসেছিল তখন অমি সাথে যেতেছে, কিন্তু ওনারা দেয়নি। বলে দিয়েছে বলা তো যায় না, আবার না যতটুকু প্রাণ আছে ততটুকু শেষ করে দেয়। অমির নানিও দেয়নি। তমা আর অমি মা শুধু সবটাই চেয়ে চেয়ে দেখছেন, কিছু বলতে পারেনি। নেহাকে নিয়ে যাওয়া হয়, সেই যে অমি ঘরে ঢুকেছে আর বের হয়নি। অমির বাবা তো বাড়িতে নেই, এসব কিছু জানে না। আরও 2 দিন পর উনি বাড়ি আসবেন। অমির নানি নেহাকে নিয়ে যাওয়ার জন্য সে জায়নামাজে এসে বসেছে। এক মনে মেয়েটার জন্য প্রার্থনা করে চলছেন যেন বেঁচে যায়। অমির মা আর তমা দুজনে বসে আছেন সবাই। খুবই কী হলো? আমার কিন্তু ভয় করছে, আমারও করছে। যদি মেয়েটার কিছু হয়ে যায় তখন তো অমি ভাইকে ওরা পুলিশে দিবে, মরে গেলে তো ফাঁসিতে ঝুলবে। চুপ কর, একদম বাজে কথা বলবি না। কে বলেছিল ফুপিকে তোমাকে এখানে এসব করতে? পরে না হয় অন্য কোনো পরিকল্পনা করেছিল। এখন তুই আমাকে দোষ দিচ্ছিস? কার জন্য এসব করছি? আমার জন্য? রাগ করে না ফুপি, আমি ওইভাবে বলতে চাইনি। আমাদের কোনো দোষ নেই, আমরা এটাই এমনটা চেয়েছি নাকি? আমরা শুধু ওরে বাড়ি থেকে তাড়াতে চেয়েছি। আমার ছেলের কোনো দোষ নেই। ইচ্ছে করে দিয়েছে নাকি? ওই মেয়ের ভাগ্যতে যা ছিল তাই হয়েছে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। ফুপু ভাইজি দুজনে কেঁপে ওঠে। তমা বুকে থুতু দিয়ে বলে, ফুপু কে এলো? পুলিশ নয় তো? চুপ থাক তমা, এসব বলবি না, হয়তো অন্য কে এসেছে। যা দরজা খোল। আমার ভয় করছে ফুপি, তুমি যাও। অমির মা চুপচাপ গিয়ে দরজা খুলে দেয় আর মুখ স্বাভাবিক করে। তোর জন্য না, সঠিক না, সামনে এসে পড়ে যায়। তোমার নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকে শুকনো ঢোক গেলে ভিতর কাঁপন সৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি হাতটা শুধু ধরো। পর্ব 4। পুরো গল্প প্লেলিস্টে আর একটা পর্ব আছে।